আমি এগুলো জানতেছি আস্তে আস্তে যখন বাবা মানে হঠাৎ করে আত্মসমর্পণ করে। তো বাবা আত্মসমর্পণ করার পরে যখন বিষয়টা পুরোপুরি জানে যে বাবা আত্মসমর্পণ বলতে কি আপনার সামনে না, থানায় উনি থানায় ডাইরেক্ট কোর্টে যে আত্মসমর্পণ করে। উনি কি মাকে মেরেই ফেলছিল আসলে? হ্যাঁ, ওনাকে মেরে আমাদের বাড়ির ভিতরেই ওখানে মাটি চাপা দিয়ে দিছিল এবং তার উপরে নারকেল গাছ লাগাই দিছিল। আমার বয়স 26 বছর। 26 বছর। এখন কি গল্প আপনার একেবারে ছোটবেলা থেকে শুরু করেন, প্রথমে ধারাবাহিক ভাবে আসি আমরা আর কি। হ্যাঁ, শৈশবটা থেকে আসি। জি, শৈশবে বলে ছোটবেলায় আমি আমার ফ্যামিলির ছোট ছেলে সবার। বাবা কি করতো আপনার? আমার বাবা তখন কি করতো আমি ওইভাবে জানি না, কিন্তু ওনার খুব প্রভাব ছিল দেশে। তো আমার মা যখন আমার 3 ভাই বোন হওয়ার পর সবার লাস্টে যখন আমি হই, আমার বয়স যখন 18 দিন, তো তখন আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। আচ্ছা, মানে এটা পরবর্তীতে আপনি শুনেছেন? জি, ওকে। দ্বিতীয় বিয়ে করে এবং আমার আম্মার সাথে এটা নিয়ে এটি হওয়ার পরে আম্মা চলে আসে বা আমার নানুর যাই নিয়ে আসে তাকে। তো আমি ছোটবেলা থেকে আমার নানু বাড়িতে পড়েছি, আমি আমার বাবাকে ওই ছোটবেলা থেকে পাই নাই। আমার বয়স যখন 8-9 বছর, তখন বাবা আমার ওই যে দ্বিতীয় যে সৎমা ছিল, তো তাকে ছাইরা সে আবার আমার মার কাছে ব্যাক করে হঠাৎই। তো যখন হঠাৎ ব্যাক করে আমরা আসলে বিষয়টা জানতাম না যে কিভাবে কি হয়েছে। তো আমরা খুব সহজেই মেনে নিতাম যে বাবাকে ফিরে পাইছি, বাবা কাছে আছে। তো বাবা আমাদের সাথে প্রায় 1-2 বছর ছিল। 2 বছর থাকার পরে জানতে পারি যে বাবার নামে একটা মামলা আছে, মার্ডার মামলা। সে আমার ওই যে দ্বিতীয় আমার যে সৎমা ছিল তাকে মেরে ফেলছে। 2-3 বছর পরে জানতে পারছেন? জি। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 11 বছর। তখন আপনি মানে এগুলো সব আপনার চোখের সামনে ঘটতেছে এবং আপনি আমি এগুলো জানতেছি, বাট কিন্তু কোনোটা আমি নিজের চোখে দেখি নাই। আচ্ছা, আমি এগুলো জানতেছি আস্তে আস্তে যখন বাবা মানে হঠাৎ করে আত্মসমর্পণ করে। তো বাবা আত্মসমর্পণ করার পরে যখন বিষয়টা পুরোপুরি জানে যে বাবা আত্মসমর্পণ বলতে কি আপনার সামনে না, উনি থানায় ডাইরেক্ট কোর্টে যে আত্মসমর্পণ করে। উনি কি মাকে মেরেই ফেলছিল আসলে? হ্যাঁ, ওনাকে মেরে আমাদের বাড়ির ভিতরেই ওখানে মাটি চাপা দিয়ে দিছিল এবং তার উপরে নারকেল গাছ লাগাই দিছিল। কি বলেন এগুলা? আপনি কি দেখেছেন, মানে এইগুলো স্বীকার করলো কবে বা কি হইলো, কিভাবে জিনিসগুলো? আমি সেই ডকুমেন্ট গুলো দেখছি পেপারে আসছিল। এখন আমার বাবা জেলে। আপনার বাবা এখনো জেলে? এখনো জেলে। জামিন হয়েছিল গত মাসে, আবার কিছু একটা কারণে আবার আটকায় গেছে। আমরা চেষ্টা করতেছি বাইর করার আর কি। ও মাই গড। তার বয়স প্রায় এখন 70-80 প্লাস। আপনার এখনো সে জেল খাটতেছে? জি। কত বছর যাবত? এটা কি রায় হয়ে গেছে, মামলার রায় হয়ে গেছে? হ্যাঁ, যাবজ্জীবন হয়েছে। যাবজ্জীবন হয়ে গেছে। উনি জেল খাটতেছে প্রায় 13-14 বছর যাবত। 13 থেকে 14 বছর যাবত। ওকে। পত্রপত্রিকার কাটিং গুলো আছে আপনার কাছে ওই সময়? আমার কাছে নাই, তবে অনলাইনে হয়তো পাবেন। তখনকার সিস্টেমটা ছিল যে আমার মানে মা যখন নানু বাড়িতে চলে যায়, তো আমার বাবা আমার মার নামে উল্টা মামলা করে। আপনার মা কি প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী? প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী। আপনার মা থাকা অবস্থায় উনি সেকেন্ড ওয়াইফ? সেকেন্ড ওয়াইফ। যখন আমার বয়স 18 দিন। বিয়ে কি দুইটাই নাকি আরো আছে? 3টা টোটাল 3টা। এরপর আরো একটা বিয়ে করেছে সে? জি। আচ্ছা, তো দ্বিতীয় স্ত্রীকে সে খুন করে? সেটা অনেক পরে হয় আর কি, যখন সে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী। তো আমার মা তো চলে যায় আমাদেরকে নিয়ে। তো আমাদের গ্রামে আর কি আমাদের অনেক জায়গা জমি আছে, মানে বাবা দাদার খুব নাম ডাকছে আছে, এখনো আছে। তো সেই জায়গা থেকে বাবা দ্বিতীয় বিয়ে করার পরে এলাকার মানুষজন বুদ্ধি দেয় যে তোর বউ চলে গেছে, তাহলে মামলা করতে হয়। তো বাবা তাদের বুদ্ধি শুনে থানায় মামলা করে। আর মামলা যখন করেন, তো যে ওসি ছিল রানিং, তখন সে ওসি ছিল আমার নানার আর কি ফ্রেন্ড। তো তিনি সাপোর্ট করে আম্মুর যে তুমি আগে যাও, আমরা তোমার পিছনে আছি। এইভাবে সাপোর্ট দেওয়ার পর আম্মু উল্টা মামলা শুধু যাই কোর্টে হাজির হয়। আম্মু নয় মামলা দিয়ে সে অনেক কিছু চুরি করে নিয়ে চলে আসছে। আপনার বাবা দিয়েছে? বাবা মামলা দিয়েছিল অন্যের বুদ্ধিতে। আচ্ছা। তো সেটা যখন মা উল্টা দাঁড়ায়, তখন সে নারী নির্যাতন এবং দ্বিতীয় বিয়ে করা, প্রথম স্ত্রীর অনুমতি না ছাড়া, এই বিষয়গুলো নিয়ে তার জেল হয় আর কি। আচ্ছা, তখনও জানেন না যে মার্ডার করছে সে? তখন তো আমার বয়স মাত্র কত, প্রায় 1-1.5 বছর। আচ্ছা, আমি ছোট অনেক। ওকে, তারপর? তো বাবার জেল হয়, বাবা সেখানে 4-5 বছর জেল খেটে বের হয়। বের হওয়ার পরে সে আবার ওই দ্বিতীয় স্ত্রীর কাছে চলে যায়, আমার সৎমার কাছে। তাকে নিয়ে থাকে দীর্ঘদিন। থাকার পরে সেখান থেকে মা আবার তাকে ধরাই আনে। তখন আমার বয়স 4-5 বছর এরকম। তো ধরাই আনার পরে তার আবারও 4 বছর জেল হয় এবং ওই আমার সৎমারও 2 বছর জেল হয়। তো হওয়ার পরে আমার বাবা যখন জেল টেল খেটে বের হয়, বের হওয়ার পরে সে গ্রামে যায়। গ্রামে যাওয়ার পরে আমরা সবাই স্বাভাবিক। তখন আমার বয়স 7-8 বছর জেল থেকে যখন বের হয়েছে, আমি মোটামুটি সবকিছুই বুঝি। তো বাবা যখন দেশে আসার পরে বাড়িতে থাকতেছে, সবাই আবার আগের মতো সব স্বাভাবিক। তো আমার পাশে এক কাকি ছিল, মানে আমার বাবার চাচাতো ভাইয়ের বউ। তো সেই চাচা আমার মারা গেছে। তো যাওয়ার পরে
ওই চাচির সাথে মানে গ্রামে যখন বাবা তখন একলা, মার এনে আমরা ঢাকা থেকে আমরা সবাই ছোট ছোট, তো সে আমার মারে ওটা তখন ফিরে নেয় না, সে কি করছে তৃতীয় বিয়ে করছে ওই চাচিকে। তখন বাবা যখন তৃতীয় বিয়ে করে তার কিছুদিন পরে আমার ওই যে সৎমা সেও জেল থেকে বের হয়, বের হয়ে সরাসরি আমাদের গ্রামের বাড়িতে যায়। তো বাড়িতে যাওয়ার পরে যখন দেখে যে সে আবার বিয়ে করছে, তখন আমার ওই সৎমা তার সাথে খুব চিল্লাপাল্লা করে, গ্রামের ভিতরে বাড়ির ভিতরে ঝামেলা করে। এখন যেহেতু আমাদের বাড়ির একটা মান সম্মান ছিল, নাম ডাক ছিল অনেক, আমাদের ফ্যামিলিরই দাদার বাবা চাচা সবারই খুব ভালো নাম ডাক আছে এখনো আমাদের, ওরকমই আমার চাচা দাদা এমপি। ওখান থেকে যখন ওই আমার সৎমা বাড়িতে যায়, যাওয়ার পরে যখন এটা দেখে অনেক চিল্লাপাল্লা করে ঝগড়াঝাটি করে, তো বাবার অনেক প্রচন্ড রাগ ছিল। তো সে রাগ সামলাইতে না পারে প্রথমে তাকে অনেক ডাকাডাকি করে, ইটি করে, কিন্তু যখন কথা না শুনে তখন কি করে, ওই যে দরজার যে লাঠ আছে না কাঠের, ওইটা দিয়ে পিছন থেকে বাড়ি দেয়। ওইটা আমার এই যে তৃতীয় জায়গায় বিয়ে করছে আমাদের চাচি, সে পিছন থেকে যে বাড়িটা দেয়। আমি যতটুকু আর কি পেপার পত্রিকা এবং সবার কাছ থেকে শুনছি যে বাড়ি দেওয়ার পরে উনি মাথা ফাইটা ওইখানে মারা যায়। মানে দ্বিতীয় স্ত্রীকে তৃতীয় স্ত্রী বাড়ি দেয়। জি, আমার ওই চাচি আর কি। তো এটা তো আপনার বাবা, আপনি বললেন বাবা মার দিল, সে একটা বাড়ি দিছে শুধু, তারপর আবার মার দিছে। হ্যাঁ তারপর বাবাও দিছে। তো এইভাবে যখন সবাই সে মিলে মারছে আর কি। জি, সে বাচ্চা কাচ্চা ছিল ওই সময়টাতে? না, ওনার বাচ্চা কাচ্চা ছিল না। Okay, তারপর তো ওনাকে যখন মেরে ফেলে, তো ওনার আসলে বাড়ি দেওয়ার পরে মারা যায়। হ্যাঁ উনি মারা যায়। মারা যাওয়ার পরে মারা এরকম একটা যাওয়ার ঘটনা পরে ঘটতেছে, সবার তো জানার কথা আশেপাশে। সেটা সন্ধ্যার সময় ছিল। সন্ধ্যার সময় গ্রামের বাড়ি, আমাদের বাড়ির সিস্টেম হয়েছে এরকম, যেমন বাড়ির আশেপাশে প্রায় আপনি 1-1.5 কিলোমিটারের কোনো বাড়ি ঘর পাবেন, কারণ এই জায়গা জমি সব আমাদের, এগুলা ওরে বাবা, বিশাল এরিয়া আমাদের। কি করতো আপনার বাবা? আমার দাদা পুলিশ সুপার ছিলেন। ওকে ওকে ওকে, তারপর? তো সন্ধ্যার সময় যেহেতু মানে বাড়ির সামনে ছোট একটা খাল বয়া যায়, তো এই খালের ছোট একটা ব্রিজের ওইখানে ঘটনাটা ঘটে। তো ঘটার পর ওখান থেকে বাবা তারে তুলে নিয়ে এসে বাড়ির উঠানের পাশে মাটি খুঁড়ে তাকে ওইখানে রাখে, মাটি চাপা দিয়ে তার উপরে পরের দিন সকালবেলা নারকেল গাছ লাগাই দেয়। তো 2 দিন যাইতে না যাইতে সবাই খোঁজ নিতে আসে যে সে আসলো গেল কোথায়, মহিলাটা যে আসলো সে কোথায় গেল। তো বাবার যারা সহযোগী ছিল তার ফ্রেন্ড সার্কেল, তারা সবাই বলে যে ও রাগ করে চলে গেছে, ও আর বাড়িতে সিলেট ফিরে গেছে। তো এটা বলার পর গ্রামের অনেকে মাইনা নাই, কিন্তু আমার আবার একটা সৎ চাচা ছিল, ও বর্তমানে মেম্বার ওখানকার। ও কি করে, ও এটা মানে ও রাতের বেলা দেখছে যে বাবা যখন মাটিতে পুঁততেছে, ওইটা কোথাও থেকে দেখছে, দূরে কোথাও ছিল, ওই দিক দিয়ে যাইতেছিল, ওইভাবে দেখছে। দেখার পর ও কি করে থানায় যায় পুলিশের সাথে মানে একদম মার্কেটিং করে বলে যে ওকে মারা হয়েছে এবং দাফন করা হয়েছে। তো পুলিশ আসে, এসে প্রথম দিন মাটি খোঁড়ে, প্রায় 1-1.5 হাত মাটি খোঁড়ে, কিছু পায় না, না পাওয়ার কারণে বাবার ছেড়ে দিয়ে চলে যায় আর কি। তো 2 দিন পরে আবার সে যায় পুলিশকে আনে, ওই চাচা। তো তারপর বাবার বিরুদ্ধে আপনার চাচা ওই আবার সৎ পুলিশ নিয়ে চাচা আসে। যে সে আবার পুলিশ নিয়ে আসছে, এবং আসার পরে কি করলো, ওইখানে মাটি খুললো। ওই দিনকে সে 2 হাত খোঁড়াইছে, 2 হাত খোঁড়ানোর পর তার লাশ পাওয়া গেছে। ও, তো লাশ পাওয়া গেল পরে তখন বাবা আবার ছিল বাজারে দ্বিতীয়বার যখন খোঁড়াছে, তখন বাবা ওখানে উপস্থিত ছিল না। যখন লাশ পাওয়া গেছে, তার বাবা খবর পাইছে যে বাড়িতে পুলিশ এসেছে, লাশ খুঁজে পেয়েছে, তখন বাবা ওখান থেকে পলাতক। তো ওই সময়টা বাবা আমাদের কাছে ব্যাক করছে। ও, প্রথম স্ত্রীর কাছে গেছে। হ্যাঁ, তখন আমার মার আপনারা কাছে ছিলেন সে- কোথায়? তখন আমরা ঢাকাতে থাকি, আমরা ছোটবেলা থেকে ঢাকাতে থাকি। আমার মা তখন গার্মেন্টস চাকরি করতো, এবং এভাবে আমাদের বড় করছে অনেক কষ্ট করে। আচ্ছা। আমরা 4 বোন, আমার বড় ভাই, তারপর 2 বোন, তার সবার ছোট আমি। তো বাবা যখন তখন ব্যাক করে, আমরা তো আসলে সবাই খুশি, আমি অন্তত অনেক খুশি ছিলাম যে বাবাকে ফিরে পাইছি, কারণ ছোটবেলায় আমি কখনো দেখি নাই, তার ছবি দেখছি just। আপনার মার পেটে কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন, আপনি সবার বড়? সবার ছোট। সবার ছোট, ওকে। তো বাবা ব্যাক করার পরে তো খুব সুন্দর মতো চলতেছিল। তো 2 বছর যাওয়ার পরে যখন আমি মোটামুটি বুঝি, তখন শুনতে পেলাম যে বাবার নামে মামলা হয়েছে, এবং এটা রায় হয়েছে, ফাঁসি হয় না, যাবজ্জীবন হয়েছে। তো তাকে যে সে ধরা খাইলি জেল। তো আমরা তখন বাবা মারে দেখলাম যে সবাই মিলে উকিল টুকিল নিয়ে খোঁজ নেওয়ার পরে আমার ওই মেজো চাচা বললো কি যে ভাইজান আপনি হয়ে যান, হাজির হয়ে যান, বাকিটা আমরা দেখে নেবো। আমরা চাচার সাথে কন্ট্যাক্ট করছি 10 লাখ টাকায় আমরা বের করে নিয়ে আসবো। আমরা বের করে নিয়ে আসবো। তো বাবা তার ওই ভাইয়ের উপরে বিশ্বাস করে বাড়ির জমির দলিল টলিল অনেক কিছু তার কাছে দিয়া সে যায় সুন্দর মতো সারেন্ডার করছে। তো সারেন্ডার করার পরে 6 মাস গেল, বছর গেল, 2 বছর গেল, অ্যারেস্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। উনি তো কোর্টে যায় নিজেকে সারেন্ডার করছে, অ্যারেস্ট। তো উনি তখন ছেলে 1 বছর 2 বছর 3 বছর গেল, আর তাকে বাইর করা কোনো নাই। কিন্তু তার সাথে জড়িত যে আমার এই যে ছোট মা ছিল, মানে তৃতীয় যে চাচি, ওনাকেও পুলিশ ধরছিল। তো ধরার পরে তো ওই চাচা কি করছে, যে টাকাটা দিয়ে বাবাকে বাইর করা কথা ছিল, সে বাবাকে না বাইর করে ওই চাচিকে বাইর করছে। আচ্ছা। তো চাচি গেছে, চাচি 2 বছরের মাথায় বের হয়ে গেছে, কিন্তু বাবা আর বের হয় না। এখন প্রায় 10-12 বছর হয়ে গেছে, বাবা এখনো জেলে।
আমি ছোটবেলা মানে নানা বাড়ি থেকে তো বড় হইলাম, হুম এত কিছুর মাঝে যে বাবা ছাড়া, মা গার্মেন্টস চাকরি করছে, এইভাবে আমাদের কাছে আমার আসলে ফ্যামিলিগত ভাবে যেটা ছিল সেটা আমরা জন্মের পর পাইনি, সেটা আমার বাবার ভুলের কারণে। হুম খুব স্বাভাবিক। হ্যাঁ agree। তো আমাদের জীবনটা খুব কষ্টের ভিতরে কাটছে। তো ধীরে ধীরে বড় হইলাম, আমার বড় ভাই সংসারে হাল ধরলো, হুম সঙ্গে বড় ভাইয়ের যখন বিয়ে করলো হাল ধরলো, তখন বড় বোন ধরলো, হুম তারপর বড় বোনের পর আমি ধরলাম। তো আমার বয়সটা তখন 15-16, জি। এই সময়টায় আমি এই কর্মজীবনে নেমে পড়লাম। লেখাপড়া করেন নাই? লেখাপড়া খুবই অল্প করছি, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি এবং মাদ্রাসা হাফিজি পড়তাম, ওকে কিন্তু কমপ্লিট করতে করেন পারিনি। নাই। হুম তো তখন ফ্যামিলি এই বিষয়টা এমন ছিল, আম্মা যথেষ্ট বয়স হইতেছে, আম্মা অসুস্থ হয়ে পড়তেছিল, হুম বড় ভাই সে আলাদা থাকতেছে, বড় বোন সে যথেষ্ট চেষ্টা করতেছে, হুম। কিন্তু ফ্যামিলি এভাবে চালে যায়। একজন মেয়ে মানুষ গার্মেন্টস চাকরি করে কিভাবে এই জমানে চালাইতে পারে সংসার? হুম তো তখন ওই জিনিসগুলো দেখে না আমিও বাদ দিয়ে দিলাম যে আমি পড়ালেখা করলাম, আমার সংসারে হাল ধরতে হবে। হুম তো কাজে নেমে পড়লাম। তখন আমি মিরপুরে বাসে হেল্পারি শুরু করলাম, মিরপুরে এসে হেল্পারে। বাসের হেল্পার। বাপের এত অর্থ সম্পদ থাকার পর আপনাকে হেল্পার হতে হলো? বাসে হেল্পারি করছি আমি। আমি 4 দোকানেও কাজ করছি টাকার জন্য। পার ডে আমাকে 150 টাকা দেওয়া হয়তো 4 দোকানে। আমি দিন শেষে সেই টাকাটা নিয়ে মার কাছে যদি মা তখন কাঁদতো, প্রতিদিন মা বড় ভাইরা কাঁদতো। তো আমি ছিল, ওরা কি দেখতাম। করতো? আমার বড় ভাই বাসে, এই বড় ভাইয়ের জীবনটা ড্রাইভিং এ গেছে, সেও ড্রাইভার আর আমিও ড্রাইভার হয়েছি। তো প্রথম হালটা বড় ভাই ধরছে, বড় ভাই সংসার 10 বছর। আপনি বললেন আপনার দাদা পুলিশ সুপার ছিল। জি, তো পুলিশ সুপার থাকা অবস্থায় আপনার বাবাদের কোয়ালিটি কি ছিল? ওনাদেরকে মানুষ করে নাই? আমার বাবা বরিশালের খুবই নামি দামি একটা নেতা ছিল, আচ্ছা, নামের নাম জানতে চাচ্ছেন আপনার বাবার? অনেক ক্ষমতাশীল এবং কিন্তু কি লেখাপড়া করে নাই? হ্যাঁ আমার বাবা যথেষ্ট। রাজনীতি করছে? হ্যাঁ। রাজনীতি করা অবস্থায় কোনো ক্ষমতায় আসছে কখনো? ওরকম তারা কখনো ওইভাবে আগায় না, তারা এমনিতে দাপটের উপরে চালাইছে, তাদের নামের উপরে দেশ চলছে। ওকে। আর এই বাকি দুই ভাই ওরাও একই অবস্থা? না, ছোট চাচারা তো ছোট মারা ফেলেছে অনেক পুলিশ আগে। এত বড় একজন পুলিশ কর্মকর্তা ছোট ছিলেন চাচা বলে মারা গেছে 70-এ, 72-এ ছোট চাচা মারা না, গেছে। না, আমার কথা হচ্ছে যে সাধারণত এরকম একটা পরিবারের ছেলে মেয়েদের তো সাধারণত লেখাপড়া করায়। আপনার বাপ দাদারা লেখাপড়ার দিকে ওইভাবে যায় না? হ্যাঁ করছে তো, বাবা আমার বিয়ে পাস, ওকে আমার চাচা হাফেজ হুম এবং একজন মুফতি। ওকে ঠিক আছে। তারপর কি হলো? আপনারা এইভাবে সংসার চালাচ্ছেন? জি, এভাবে তো বড় ভাই একটা না 7-8 বছর সংসার চালানোর পরে তারপর যখন বিয়ে হইলো ওর বউ নিয়া, তখন একটা মানে ইসের ভিতরে, ক্রাইসিসের ভিতরে, এক রুমের ভিতরে আমরা থাকতেছি সবাই, আমরা 4 ভাই বোন প্লাস ভাইয়ের বউ মা, সব আমরা একই রুমের ভিতরে থাকতেছি, এক খাটের উপরে ঘুমাইতেছি, ফ্লোরে বিছনা করে ঘুমাইতেছি, এভাবে থাকতেছি। তো বড় ভাই যখন আলাদা রুম নিল, আলাদা হয়ে গেল, তখন ওর সংসার চালাতেই কষ্ট। ওর একজন ড্রাইভারের কয় টাকা ইনকাম হয় তখন। তা আমি সংসার আলাদা করার জন্য যখন হেল্পারি শুরু করলাম, তখন মোটামুটি ভালোই আর্নিং আমার, পার ডে আমি 400-500 টাকা কামাই, সেটা 2010-11 সাল আর কি। ওকে। তো তখন আমি পার ডে 400-500 টাকা কামাই। সকালবেলা 6টা বা 7টা বাজে আসতাম, রাত্রবেলা 1টা-1:30 বাজে যাইতাম বাসায়। তো এভাবে 1 বছর করার পর আমি ড্রাইভার হই। ড্রাইভার হওয়ার পরে আমি নিজেই বাস চালাইতেন? বাস চালাইতেছি, তখন আমার খুব ভালো আর্নিং। লাইসেন্স ছিল ওই সময়? না। হ্যাঁ লাইসেন্স করছিলাম। ওকে। তো আম্মাই আমার লাইসেন্স করে দিয়েছিল, সেটা আমার কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে, হ্যাঁ। কারণ এরকম অ্যাবিলিটি ছিল যে আমরা একসাথে 10,000 টাকা লাইসেন্সের জন্য দিব। খুবই খারাপ অবস্থা ছিল। তো তার মাঝখান থেকে বড় বোন আমার কি করলো, যখন দেখতে যে না দেশে আর কিছু করতে পারছেন, তখন বড় আপা আমার বিদেশ চলে যায়, সৌদি আরবে যায় কাজের জন্য। তো ওখানে যাওয়ার পরে মোটামুটি ভালোই সেট আর্নিং হয়, এবং ও যাদের মাধ্যমে যায় তাদের সাথে মানে ঠিক করে একভাবে ও একটা প্রতিষ্ঠান দাঁড়া করে বাংলাদেশে এসে, ওখানে 3 বছর থাকার পরে যে টাকাটা সে কামাইছে সেটা নিয়ে বাংলাদেশে এসে ও নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়া করেছে, একটা ট্রাভেল এজেন্সি দাঁড়া করেছে এখন, সেটা চেয়ারম্যান। হ্যাঁ, তারপরে কি হলো? তো আপনি বাস বাসের ড্রাইভার আমি পার ডে প্রায় 1000-1500 টাকা পার ডে ইনকাম করি। আচ্ছা। তো মাসের মধ্যে 20 দিন কোন গাড়ি গাড়ি চালাই। চালাতেন আপনি? কোন রুটের গাড়ি চালাতেন? আমি মিরপুর 14 নম্বর থেকে ওই যে ক্যান্টনমেন্টের ভিতর থেকে যে বাসটা চলে, ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস, আচ্ছা এখন যেটা টেস্টের নামে পরিচিত। আচ্ছা। তখন এটা 5 টাকা ভাড়া ছিল মিরপুর 14 নম্বর থেকে, এখন এটা 15 টাকা ভাড়া নেয়। আচ্ছা, তারপর? তো ওই বাসটা চালাইতাম, ভালোই ইনকাম করতেছিলাম, মাসে 15-20 দিন চালাইতাম, সংসার আমার সুন্দর মতো চলতেছে আম্মারে নিয়ে আমি। তো এইভাবে করে 2017 সালে আপু আমার অফার দিল কি যে দেশে তো অনেক কষ্ট করলি, তাহলে এখন বিদেশে চলে যা। তাই আমি বললাম না আমি বিদেশে যাবো না, আমি দেশেই থাকতে চাই। তো সেই সময় আমি আবার এক ফ্রেন্ডের সাথে পার্টনারে একটা লেগুনা কিনছি, অনেক কষ্টের মাধ্যমে হলো একটা লেগুনা পার্টনারে 2জন কিনছি 2 লাখ টাকা খরচ করে, সেটা চালাইতেছে। সেখানে আমরা মাসে খুব ভালো ইনকাম চলতেছে, 25-30 হাজার টাকা দেশি কামাইতেছি। সেটা ছিল 2016-17 সাল। তো বড় আপা বললো গাড়িটা রেগুলা বাদ দে, তুই বিদেশে যা, বিদেশ গেলে ক্যারিয়ার দাঁড়াবে। তা আম্মা বললো, সবাই যখন বলছে আমি চিন্তা করলাম যাই হোক ছোটবেলা থেকে তো যথেষ্ট কষ্ট করছি, যদি এখন আম্মার একটু কিছু দিতে পারি। বিদেশে যাওয়ার পর ওখানে আমি 1.5 বছর ছিলাম।
তো 1.5 বছর থাকার পরে বড় আপু যখন দেশে চলে আসে তখন আমিও চলে আসি ওর সাথে, ওর 2 মাস পরে আমি দেশে চলে আসি। তো আসার পর থেকে ওইটাই ছিল হয়তো আমার দেশে আসাটা আমার উচিত হয় না তখন। তো আমি যখন দেশে আসি, আসার পরে কিছুদিন যাওয়ার পর আমার আবার আগের মতো অবস্থা। আমি পার ডে গাড়ি চালাইলে আমার ইনকাম যদি করতে পারতেছি তো আমার চলতেছে, আর ইনকাম না করলে আমার এনার কাছে হাত পাততে হইতেছে। কারণ আমার নিজের কোনো জমাজমির টাকা ছিল না, যে টাকা কামাইতাম সে টাকা খরচ হয়ে যেত ফ্যামিলি সেই মিলে। তো দেশে আসলাম, আসার পর আবার আমি বাস চালানো শুরু করলাম। তখন মিরপুর 14 নম্বর থেকে সাভার রুটে 2019 সালে 18 সালে সার্ভিস চালু হয়, ক্যান্টনমেন্ট বাস সার্ভিস, যেটা এখনো চলে। তো আমি ওই বাস চালানো ধরলাম। এক মালিক ছিল, তিনি আমার ওস্তাদের মতন, মানে আমার ওস্তাদের ফ্রেন্ড। তো সে ওস্তাদ ছিল, তো সে যখন মালিক, তো তার গাড়িটা সে আমার ভালোবাসা দিল যে তুই চালা। সে গাড়ি কাছেও আসতো না, গাড়ি আমার কাছেই থাকতো, হিসাব নিয়ে সবই দেখতাম। তো ওই গাড়িটা আমি একটা না চালাইতেছি। আচ্ছা, একদিন আমি মানে বৃষ্টি ছিল, তখন বৃষ্টি পড়তেছিল। তো হেমায়তপুর স্টেশনে গাড়ি খালি, গাড়িতে কোনো যাত্রী নেই, ওখানে বসেছি। হঠাৎ করে দেখলাম যে ব্রিজের উপর থেকে একটা মেয়ে দৌড়ে দৌড়ে আসতেছে পুরো ফিল্ম স্টাইলে। তো দেখে আমার খুব ভালো লাগলো। আর বৃষ্টির মধ্যে দৌড়ে এসে আমার গাড়িতে উঠলো, উঠে আমার পাশে সিটেই বসলো। এত জায়গা থাকতে আমার পাশে এসে বসলো ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম ওকে দেখলাম, তো ওই দিন যাত্রী হিসেবে জাস্ট ভালো লাগা, একটা ক্রাশ এই টাইপের। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন তার সাথে আমার কন্টিনিউ দেখা হইতেছে গাড়িতে, কোনো কথা হয় নাই? একটা না 5-7 দিন আমাদের কোনো কথা হয় না। জাস্ট ও আমার গাড়িতে উঠতেছে, আমি ওরা টেকনিক্যাল মোড়ে নামাই দিতেছি, ও আবার দুপুরবেলা ওকেই পাইতেছি টেকনিক্যাল থেকে। এমন একটা সময় যে আমি দুপুরবেলা যাচ্ছি আর ও টেকনিক্যাল মোড়ে দাঁড়ায় আছে। আবার ওরা নিয়ে হেমায়তপুর নামাইছি। পরের দিনকে সকালবেলা সেম টাইম আমি হেমায়তপুর আসলে দেখতেছি আমার গাড়িতে ওই মেয়েটা উঠছে এবং এসে টেকনিক্যাল নামতেছে। তো এরকম 4-5 দিন যাওয়ার পর আমি একদিন ওরে বলি যে আরেকদিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে আপনার নাম্বারটা আমার দিতে হবে। তো বলতেছে কেন দেবো? আমি বলছি একটা 5-6 দিন যাবে যাইতেছে না আমার গাড়িতে, আসতেছে আমার গাড়িতে, এটা অবশ্যই ইচ্ছাকৃত না হলে সম্ভব না। এত গাড়ি চলে, আমার গাড়িতে কেন উঠতে হইব? তো বলতেছে ঠিক আছে আপনার গাড়িতে আর উঠবো না। আমি যদি আরেকদিন উঠেন তাহলে আপনার আমি বিয়ে করবো। ফ্ল্যাট করতেছিলাম আমি গাড়ির ভিতরে। তো ডাইরেক্ট এইভাবে বলার পরে ও বলতেছে দেখা যাক। ও এটা ফাইজলামি চলে নিয়ে চলে গেছে। তো এর 2 দিন পরে আবার ওর সাথে আমার দেখা হয় সেম টেকনিক্যাল মোড়ে। আমি মানে ট্রাফিক সিগন্যাল দাঁড়ায় আছি, ওই সিগন্যাল ওই পারে। সিগন্যালটা ছাড়লো, আমি বাস যাইতেছিস, দেখি যে সামনে ওই মেয়েটা দাঁড়ায় না। তা আমার হেল্পার ছিল, তো ওকে বললাম যে দোস্ত ওই মেয়েটা দেখছোস? হ্যাঁ। আমি তাহলে ওরে উঠা, আমি ওর সাথে কথা বলবো। তো গেট খুলা, মানে তখন নিয়ম হলে গিয়ে গাড়ি গেট লাগাই রাখতে হয়। তো ও কি করছে, গেটটা খুলে শুধু ও কি উঠাইছে আর কাউরে উঠায় না। অনেকগুলো লোক ছিল, সবাই ধাক্কা টাকা দিয়ে সরাই, শুধু ওই মেয়েটারই গাড়িতে উঠাইছে, ওটাই গেটটা লাগাই দিচ্ছে। এখন গাড়িতে আমার পুরো যাত্রী সবাই বলতেছে যে একটা মেয়ের উঠানোর জন্য গাড়ি বের করছে, আর আমার সাথে চিল্লাচিল্লি করতেছে, অনেকে বা গালাগালি করতেছে যে মায়ের জন্য করতেছে, ছোট্টা মোট্টা দুনিয়ার মানে বাজে বাজে কথা বলতেছে। তো আমি কোনো কিছু কেয়ার না করে আমি ওখানে বললাম যে আপনি ভিতরে যাওয়া বসেন। আমি আমার হেল্পারটা দিলাম যে তুই গাড়ি চালা, আমি তোর লগে কথা কম। তো যাত্রীরা রীতিমতো অনেক চিল্লাপিল্লা করে, অনেক যাত্রী গাড়ি থেকে নাইমা গেল, যে ড্রাইভার স্টিয়ারিং থেকে উঠে গেছে, হেল্পারে দিতেছে গাড়ি চালাইতে, এই ড্রাইভার ভালো না। তো অনেক যাত্রী গাড়ি নাইমা গেল, গাড়ি খালি আছে। আমি যাত্রী যাই যাক। তো ওর কাছে গেলাম, ওর যে জিজ্ঞেস করলাম আপনার নাম কি? ও বলে বলবো না। তোর সাথে আর একটা বান্ধবী ছিল, তারা বললাম যে ওর নাম যদি বলেন তাহলে আপনার ভাড়া নেবো না, ফ্রি। তো সে অল্পতে রাজি হয়ে গেল। যখন এই অফার দিলাম, সে বলতেছে কয়দিন ফ্রি? আমি বলছি যে কয়দিন আমার গাড়িতে যাবেন ফ্রি, যদি আর ডিটেলস আমারে দেন। আর অল ডিটেলস আমারে দিয়ে দিল। তো দেওয়ার পর ওই মেয়েটা আর ভাড়াটা আসলে দেয় নাই কখনো, সুযোগ নিছে। আর নাম্বারটা আমি ওই মেয়েটার কাছে কালেক্ট করি, কিন্তু আমি ওর কল টল দিইনি। তো তার 1 দিন পরে ওর সাথে আমার আবারও দেখা হয় হেমায়তপুরে, পরদিন সকালবেলায়। পরদিন সকালে যখন আবার গাড়িতে উঠে, তখন আমি ওরে আমার ফোনটা বাইর করে দিয়ে বলি যে তোমার নাম্বারটা কি আমাকে দিবা? বলতেছে কেন দেবো? আমি তোমার আমার ভালো লাগছে এবং গত এতদিন যাবো তোমার সাথে আমি কথা বলার চেষ্টা করতেছি, তুমি কথা বলো না, ইগনোর করো, আবল তাবল বলো। তো আমার নাম্বারটা লাগবে, তোমার যদি কিছু বলতে মন চায় আমার ফোনে বইলো, আমি ফোনে শুনবো। ও বলছে আপনি আমার কল কেন দিবেন? আমি বিবাহিত, আপনি জানেন। আমি বলছি বিবাহিত মেয়েদের হাতে চুরি থাকে, নাকফুল থাকে, আপনার কই? আপনার তো কিছুই না, যেসব গুগল বুঝে এলা, আপনি আপনার নাম্বারটা দেন। তো আর আমি এমন ভাবে মানে করতেছিলাম, ফোর্স করতেছিলাম যে রীতিমতো ঘাবড়ায় যে আমার নাম্বার আমার দিয়ে দেয়, নিজে থেকে দিয়ে দিচ্ছে ঘাবড়ায়। তো দেওয়ার পর আমি সেদিন আর কল দিই না, তার 2 দিন পর ওকে আমি কল দিই এবং ওর সাথে আমার কথা হয় অনেক। এভাবে না আমাদের প্রায় 6 বছর চলে যায়। চলে যাওয়ার পরে আমার ফ্যামিলি থেকে আমার আম্মা একদিন এই জিনিসটা বুঝতে পারে যে আমি কিছু করতেছি। তা আম্মা বলে যে তোর তো ফোন চালাইতে না, এখন তোর হাতে ফোন কেন?
আমি বললাম মা ফোন তো আমি কিনছি, আমার সবাই তখন এই যুগে ফোন চালায়, আমি কি চালাইতে পারবো না? কয়, চালাইতে পারবি, ঠিক আছে, সারাদিন ফোনে কার সাথে কথা বলস? তা আম্মা যখন জিজ্ঞেস, আমি আম্মার সরাসরি বলছি যে মা এরকম আমার একটা মেয়ের ভালো লাগে, মেয়েটার সাথে আমার রিলেশন একদিন, ওর বাড়ি হেমায়তপুরে, তো তুমি যদি চাও ওরা দেখতে পারো, আমি তোমার নিয়ে আসি। আচ্ছা। তা আমার হানা কিছু না বলে বলতেছে একদিন নিয়ে আমি দেখি। And কেন বলছে সেটা আমি জানতাম না। আচ্ছা। তা আমার বলছে একদিন নিয়ে আমি দেখি। তা আমি ওই কথা শুনে পরের দিনকে আমি ওরা নিয়ে চলে আসছি। মারা দেখাইতে? হ্যাঁ, মারা দেখাইতে হইব। তো ওরে আনার আগে আমি ওরা বলছি যে দেখো, আমার মা ছাড়া আর আমার বড় বোন ছাড়া আমার আপন কেউ নেই এখানে। আমার আত্মীয় স্বজন অনেক আছে, কিন্তু ব্লাড কানেকশন নেই, কিন্তু কেউ আমার আপন না। আমার এই দুইটা ব্যক্তি আমার আপন। আমার মা আমাকে জন্ম দিচ্ছে, আর বড় বোন আমাকে পাইলো বিষয় বড় করছে। আমার এই দুইটা মা, তো এই দুইটা আমার বিরুদ্ধে কখনো যাবা না। এরা যদি, আমি তোমাকে যদি বিয়ে করেও ঘরে নিয়ে যাই, আর এরা যদি আমাকে বলে যে তোমার আর রাখতে পারবো না, আমি ছেড়ে দিতে হবে, আমি ওই মুহূর্তে তোমার ছেড়ে দিতে বাধ্য থাকবো, কারণ আমি দুইটা আমার মন ভাঙতে পারবো না। তো আমার কথাগুলো শুই না, তখন আমি মানে অনেক ফিল্মি ডায়লগ দিতাম, আবেগে অনেক কথা বলতাম, আর ওই কথাগুলো না খুব মনোযোগ দিয়ে শুনতো, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগতো। তোর যখন এই জিনিসগুলো এটাই বললাম, তো বলতেছে ডায়লগ মারো না, কোথায় যেতে হবে? আমি বলছি আমার বাসায় নিয়ে যেতে বলছে আম্মা, তুমি কি যাবা? তো ও আবার ওদিন কারণ নানা বাড়িতে যেতেছিল টাঙ্গাইলে, ও বলতেছে আমি কালকে সকালবেলা টাঙ্গাইল যাবো, তাহলে টাঙ্গাইল থেকে বিকালে ব্যাক করে আমি তোমার এনে যাবো। তো আমি বলছি আমি তোমার সাথে আসি। অস্বীকার করলো, অনেক জোরাজুরি পরে পরে বলতেছে ঠিক আছে আসো। তা আমি এখান থেকে হেমায়তপুরে যাই, ওরা নিয়ে টাঙ্গাইল যাই। টাঙ্গাইল যে ওকে এবং ওর সাথে দেখে একটা বাচ্চা, ওর ছেলে আর কি। তো আমি ওই দিনকে জিজ্ঞেস না, তখন বন্ধু জানতাম না আমি। হ্যাঁ, বাচ্চা আছে। হ্যাঁ, তখন ওকে জিজ্ঞেস করলাম যে এ বাচ্চা কার? বলতেছে আমার। আমি বললাম তোমার মানে? কেন? আমি আপনার বলছিলাম আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, আপনি তখন কেয়ার করেন নাই। আমি বলছি ঠিক আছে, বিয়ে করছো, বাচ্চা আছে, বই আছে, ঠিক আছে, তোমার হাজবেন্ড? ও নাই, হাজবেন্ড তো নাই। আমি তাহলে তার কোনো সমস্যা নেই, হাজবেন্ড কি হয়েছে? তো বলতেছে তার সাথে নাকি ওই বাচ্চা হওয়ার পরে পরে ডিভোর্স হয়ে গেছে, এবং সেই হাজবেন্ডও বিয়ে করছে, তার ঘরেও এখন বাচ্চা কাচ্চা আছে দুইটা। তা আমি সবকিছু শুনলাম। কি করতো ও? তখন কিছুই করতো না, বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতেছিল। ও জর্দান চলে যাবে, ওটা প্রস্তুতি নিতেছিল। আর আমি তখন মানে যখন সবকিছু জিজ্ঞেস করি, ওই টাঙ্গাইল যে তো আমার পুরো হিস্ট্রিটা বলে যে এইভাবে ওর ছোটবেলায়, অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, এবং সেই স্বামী ওর সময় দেয় না, নেশা করতে, এই করে সেই করে অনেক কিছু বললো, যার কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে। তো আমরা যখন ডিভোর্স হয়ে গেছে, তোমার লাইফ এখন থেকে নয়, বলো না তুমি ছাড়া তো আমার লাইফে কেউ নেই, তুমি আমার সাথে সারা জীবন থাকবা। তো আমাকে প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আমার সাথে সারা জীবন কাটাবে, কখনো আমার চাইরা যাবো না, যেগুলো স্বাভাবিক ভাবে করে। তো সেদিনকার আর আমি টাঙ্গাইল নিয়ে যাই, এবং যাইতে যেতে আমাদের এই ধরনের কথা হয়, আর সবকিছু আমি শুনি। আমি সব একদম ঠান্ডা মাথায় মাইনা নিই, কারণ যাকে ভালোবাসছি তার এটুকু, এটা ভুল না, তার এটা জীবনে একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, এটা মনে করে আমি সবকিছু মাইনা নিই, সব নিজের করে নেব। তো ও আমার বয়সে 6 মাসের বড়, আমার সিনিয়র। ওর সাথে যখন আমার রিলেশন, তখন ওর বয়সে চলে 21 বছর, আমার বয়সে চলে 21 বছর, কিন্তু ও আমার 6 মাসের বড়। তো এইভাবে আর পরের দিনকার ও আমাকে বিকালবেলা ফোন দেয়, ওই দিনকার ও ব্যাক করে না, পরের দিন বিকালে আমাকে ফোন দিয়ে বলে যে আজকে আমি বাসায় যেতে চাই, তুমি কি আমার নিবা? তা আমি আবার ঢাকা থেকে সকালবেলা রওনা দিই, রওনা দিয়ে ওখানে যে পৌঁছতে আমার দুপুর হয়ে যায় টাঙ্গাইলে। তো ওকে নিয়ে আমার বাসায় আসি, বাসায় আসার পরে আম্মা বাসা ছিল না, আম্মা কোথাও একটা গেছিল, বাসায় আমার ছোট বোন ছিল। ও দেখে, ও দেখার পরে ওর পছন্দ হয়, কিন্তু ওর কাছে যখন এই সব কথাগুলো ও শেয়ার করে, হ্যাঁ, তো এই জিনিসগুলো মানতে পারে না। তা আমার আর কিছু বলে না, আমার বলছে দিয়ে, আমি ওই দিনকে দিয়ে চলে আসছি। তার কিছুদিন পর আম্মা বলতেছে যে ওই মেয়ের সাথে কথা বন্ধ কর। আপনার মা? আমি বলতেছি কেন? বলতেছে ওই মেয়ের সাথে। তো আমি তখন খুবই মানে সেন্সিটিভ বিষয় হয়ে গেছে আমার জন্য, না আমি ওরা বলতে পারবো না, ওরা ছাড়তে পারবো, এরকম একটা অবস্থায়। তো আম্মা আমার পাগলামি দেখে পরে একদিন আমার নিয়ে গেল, তখন আমার লকডাউন শুরু হয়েছে, মানে করোনার টাইম। তা আম্মা আমার নিয়ে গেল ওদের বাড়িতে, বলতে চল ওদের বাড়িতে যাবো, আর বাবা মার সাথে কথা বলবো। তো যখন আমরা ওদের বাড়িতে যাই, ওর বাবা আমাকে দেখে মানে বলে যে এই ছেলের সাথে আমার মেয়ে আমি দেবো না, আর আমার মেয়ে আপনাদের ফ্যামিলিতে থাকবে না। আম্মা বলতেছে কেন, আমার ফ্যামিলি কি কম আছে, আমাদের কোত্থেকে ফালানো আছে, আপনাদের থেকে অনেক ভালো আছি। কিন্তু ওর বাবা বলতেছে যে আমার মেয়ে যদি আপনার ছেলের জীবনে যায়, সে 6 মাসে সংসার করবে না, সেই পর্যন্ত 5-6টা সংসার ভেঙে ফেলছে। তার বাবা বলতেছে যে আমার মেয়ে এই পর্যন্ত 5 থেকে 6টা সংসার ভাঙছে, সে কোনো সংসারই করতে পারে নাই। তা আপনার ছেলের যে ফ্যামিলি, তাদের সাথে আমাদের ফ্যামিলির যায় না, যদি আপনাদের ফ্যামিলিতে আমার মেয়ে যায়, সর্বোচ্চ 6 মাস থাকবে কিনা সন্দেহ।
তো ওই কথা শোনার পর মা আর এখানে কোনো কিছুই বলে না, মা আমার নিয়ে চলে আসে জোর করে। তো মা যখন অস্বীকার করে যে চলে আসার পরে, কিন্তু আমি মানে ওর পিছ ছাড়তেছিলাম না, তখন ও বাহিরে অলরেডি, ও বাংলাদেশে নাই, চলে গেছে। জর্দানে চলে গেছে। এবং আমাকে বলছে, আমি ওকে টাইম দিচ্ছি যে আমাদের একটা ম্যাচিউড আমার বয়স হওয়া উচিত, তোমার হয়তো বাচ্চা কাছে, কিন্তু আমার এখনো বিয়ের বয়সটা হয় নাই। তো আমার আর 2-4টা বছর যাক, তারপর আমরা বিয়ে করি। আমাদের মানে কথা ছিল যে আমরা 2022-এ বিয়ে করবো। তো বলছে তাহলে আমি 2-3 বছর বাইরে থাকি, আমাদের একটা ভবিষ্যৎ ফিউচার আই হইলো। তো যেহেতু আমি ছোটবেলা থেকে কষ্ট করছি, তো কষ্টের মর্মতা বুঝতাম। তো এই জন্য বলতাম যে কষ্ট করলে তুমি টাকা ধরে রাখো, যেটা তোমার ফিউচারে কাজে লাগবে, আমার জন্য না, সেটা তোমার জন্য। তোমার যদি একটা ছেলে আছে, তুমি ওর ভবিষ্যৎ করার চেষ্টা করো। তো ও যাবার পরে ওর যা ইনকাম যা করতো, ওই সেগুলো আর মার কাছে পাঠাইতো অ্যাকাউন্টে, আর ওর মা নিজের মতো খরচ করছে, কখনো সেটাকে ধরে রাখে নাই। তো যখন ওর বাবার কাছে আমরা যাই এইভাবে বলে, মা তো আমার নিয়ে চলে আসছে। আসার পর ওর সাথে আমার সাথে খুব মানে এই বিষয়টা নিয়ে ঝগড়া হয় যে এই কথাগুলো কেন আমার সাথে গোপন করছো। তো আমার বলে, দেখো এগুলো আমার অতীত ছিল, আমার বর্তমান তুমি, তো তুমি কি আমার অতীত দেখবা না বর্তমান নিয়ে থাকবা? আমি বলছি, আমার বর্তমানে কি অবস্থা সেটা বল। ও বলতেছে, বর্তমান তুমি ছাড়া আমার লাইফ আর কেউ নেই। তা আমি তো পুরো এগুলো লাগেছি তার কথা শুই না। আমাদের সম্পর্ক এভাবে চলতেছে। 2020-এ আইসা আমার নানা প্রচন্ড অসুস্থ। যেহেতু আমি নানা বাড়িতে বড় হয়েছি, তো আমার নানা আমার খুবই একজন আপন লোক, খুব কাছের লোক ছিল, যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারতাম, আমার সব আবদার আমি যার কাছে করতে পারতাম। তো সে নানা তখন প্রচন্ড অসুস্থ, এবং নানার ইচ্ছা হয়ে গেছে সে আমার বিয়ে করবে, আমাকে সে নিজে বিয়ে করাইবে, সে ইচ্ছা প্রকাশ করে। ওই সময়টায় আমার গার্লফ্রেন্ড ওইখানে আরেকটা ছেলের সাথে রিলেশন শুরু করে। ওকে, আপনি জানেন কিভাবে? আমি সেটা ওই ছেলের সাথে আমার সাথে কথা হয়, আচ্ছা। কারণ ওর সাথে আমার সাথে এই মতো কন্ট্যাক্ট ছিল, কানেক্ট ছিল, আমরা সবসময় অল টাইম কানেক্টেড থাকতাম। তো হঠাৎ করে একদিন ওই ছেলেটার সাথে আমার সাথে কানেক্ট হয়ে যায়, এবং ওই ছেলে বলে যে ফেসবুকে তার সাথে পরিচয় এবং মেসেঞ্জারে তাদের কথা হয় সবসময়। সেও ওই দেশেই থাকে, জর্দানেই থাকে। তো ওই ছেলের সাথে তার সাথে একটা সম্পর্ক চলতে থাকে। আমি যখন জানতে পারি, তখন আগে জিদে তার সাথে আমার একটা ব্রেকআপ হয়। আচ্ছা। ব্রেকআপ হওয়ার পরে আমার মা যখন আবার জোর করে যে তার নানা বলতেছে শেষ ইচ্ছা, কবে ময়রা জায়গায় হসপিটালে ভর্তি হতে, তার ইচ্ছাটা পূরণ করা। আমি বলছি, ঠিক আছে মায়া, দেখো আমি বিয়ে করবো। তো 2020-এর কুরবানি ঈদ ছিল, ঈদের 2 দিন আগে আমি বাড়িতে নিয়ে যাই আমার বোন। তখন যে মেয়ে দেখা হয়েছে বা কিছু আমি জানি না, মেয়ে আমার নানা খালা তারা সবাই মিলে দেখে পছন্দ করছে, আমার জিজ্ঞেস করছে কেমন মেয়ে পছন্দ। আমি আমার নানারে বলছি যে তোমার যেমনটা পছন্দ হবে সেটাই আমার, তোমার যাকে খুশি তাকে নিয়ে আসতে হবে, যারা তোমার ভালো লাগে। ওকে। তো তারা মেয়েটা দেখে রেডি করছে, আমি বাড়িতে যাই ঈদের সময়, আমি জানি না যে বিয়ে হবে এরকম কিছু। তো কোরবানি ঈদের দিন কোরবানি টোরবানি দেওয়ার পরে, তারপরের দিনে সকালবেলা আমার উঠে গায়ে হলুদ দিতেছে। সকালবেলা আমি ঘুম থেকে ব্রাশ করতেছি যে সবাই হলুদ টলুদ নিয়ে রেডি, কি হয়েছে? আমার বাসায় গায়ে হলুদ দিতেছে কেন? আমরা মেয়ে দেখতে যাবো। তো মেয়ে দেখতে গেলে গায়ে হলুদ দিতে হবে কেন? বলতেছে আমার কথাবার্তা সব পাক্কা, তুই কি মেয়ে আগে দেখবি কইছস? আমি কিছু না, আমি কিছু মেয়ে দেখবে না, আমার নানা যেটা দেখবে ওইটাই। তোর নানা দেখে রেখে ফাইনাল করছে, কালকে তোর বিয়া। ওকে। মানে আমি কিছু জানি না, মেয়েও দেখি নাই, পরের দিন আমার বিয়া। আমি আর কিছু বললাম না, নানার জিজ্ঞেস করলাম, নানা দাদা তুমি দেখবে? তাহলে আজকে চলো বিকালে যাই। আমি বললাম, আমার দেওয়ার দরকার নেই, আপনি দেখছেন তো তাই হবে। আমি আমার নানা কথাতেই আর কিছু বলি না। আমার নানা মারা গেছে 2021-এর জানুয়ারিতে, এই 22-এর জানুয়ারিতে। কি হলো তারপরে? তো নানার কথা অনুযায়ী আমি রাজি হয়ে যাই এবং সে মেয়েকে বিয়ে করি। আমরা ওখানে মানে কি আপনি গিয়ে মেয়েটাকে হ্যাঁ, দেখলেন তাদের না, মেয়েটাকে আমি দেখিও নাই। বিয়ে করার কৌল বলার আগেও দেখেন নাই? না, আমি তাদের বাড়িতে যাই, আমরা সব 10-15 জন একটা অটো নিয়ে যাই, পাশাপাশি গ্রামে আর কি। আমার নানা বাড়ি থেকে 15 টাকা অটো ভাড়া, 20 টাকা। তো আমরা একটা অটো রিজার্ভ নিয়ে, 2টা অটো রিজার্ভ নিয়ে আমরা সবাই যাই। তো যাওয়ার পরে কাজী টাজি বসা, তাদের বাড়িতে প্যান্ডেল ট্যান্ডেল বিয়ে সাজে, আমার শেরওয়ানি টেরওয়ানি পরে নিয়ে গেছে। গেলাম, বিয়ে হইলো, কাজী সাহেব যে মানে বিয়ের নিয়ম কানুন সব পালন করার পরে আমার বলতেছে মেয়ে দেখবা না? আমার খালা আমার খোঁচাইতেছে পাশে বসে যে মেয়ে দেখবা না? আমি বলি, মেয়ে দেখার কি আছে, তোর বউ দেখবি না, একবার দেখা যা। তাই আমি বলছি, বিয়ে করে আমি আজকে ঢাকা যাবো, আমি থাকবো না এখানে। আর তারা বলতেছে যে না, জামাই বিয়ে করে কি হয়ে যায়, জামাই ঢাকা আজকে থাকবে। আর তখন ওর পরীক্ষা চলতেছিল, যার কারণে মানে কথা হয়েছিল এরকম যে ঈদের যেহেতু 2 দিন মাত্র, কোরবানি ঈদ গেল 2 দিন, তো তাকে আমরা বিয়ে করে কাবিন টাবিন করে রাইখে আসবো, এবং পরে 2-3 মাস পরে তারা আমরা উঠাই আনবো, এরকম একটা কথা ছিল। তো ওই থেকে আমি ওর কিছু কাবিন টাবিন করে ওই দিনকার ওর আমি জাস্ট রুমে ঢুকছি, ও বৈশা আছে আমার নানুর পাশে, আমি এক নজর নানুর দিকে তাকাইছি, ওর দিকে আর তাকাইনি,
আমি নানুরে দেখে বের হয়েছি, আমি বলছি দেখছি পছন্দ হয়েছে, হ্যাঁ পছন্দ হয়েছে। কিন্তু তখন আমি ওর চেহারা দেখি নাই, ও যেভাবে বসেছিল ওইভাবেই জাস্ট দেখছি যে কাপড় পরা একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে বসে আছে ছোট। তো ওই দিনকার আমরা বিয়ের পরে বিকালবেলা রওনা দিই, বিকালবেলায় আবার সন্ধ্যার সময় আমরা লঞ্চ উঠি ঢাকার উদ্দেশ্যে। বড় আপা আমি ঢাকা রওনা দিচ্ছি। তো লঞ্চে আসার পর ও আমার কল দেয়, ওই দিনকারই আমি বিয়ে করে ঢাকাতে রওনা দিচ্ছি। তো ও ফোনে কল দেয়, আমি তো চিনি না কে, তো ওর সাথে আমার কথা হয়। তখন ও আমারে বলে যে আপনি আমার দেখলেনও না, ইউ করলেন না, বিয়ে করে চলে গেলেন, কাকে বিয়ে করলেন আপনি চিনবেন না? আমি বলি, যে যাকে বিয়ে করছি তাকে চেনার সময় অনেক আছে, এখন আমার সময় না, আমাদের যাইতে হবে। তো বলছে আপনি কি কোনো অন্য রিলেশন করেন কোথাও? আচ্ছা, আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বলতেছি হঠাৎ এই প্রশ্ন, কেন আমি কিছু একটা শুনছি। আমি বলি, হ্যাঁ আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসি এবং তার সাথে আমার গত 2 বছর যাবত রিলেশন চলতেছে। এখানে আমার নানা চাইছে, আপনাকে পছন্দ করছে, আমি বিয়ে করছি। বলতে সেই মেয়ের সাথে কি আপনার একটা রিলেশন? আমি বলছি না, তার সাথে আমার রিলেশন নেই, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। যেটা সত্য আমি তাকে পুরোটাই বলছি। বলার পরে সে খুব কান্না করতেছিল। আমি তারা যখন জিজ্ঞেস করলাম যে আপনার কোন রিলেশন ছিল, কোনো কথা বলে জাস্ট কান্না করতেছিল। আর সেদিনকার সন্ধ্যা থেকে একদম রাত্র প্রায় 2টা পর্যন্ত তার ফোন ব্যস্ত ছিল। আচ্ছা, যেদিনকার আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ের কাজ দুপুরে শেষ হয়েছে, আমরা বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আর সন্ধ্যা থেকে রাতে 2টা পর্যন্ত তার ফোন ব্যস্ত। সে কিন্তু আমার সাথেও কথা বলতেছে না। আমি তাকে কল টেকে আফা আমার বলতেছে যে নতুন বৌতি কথা বলবি না, ফোন দে ফোন দে। আমি ফোন দিতেছি ব্যস্ত, আফা ফোন দিতেছে ব্যস্ত, যে ফোন দেয় সেই ব্যস্ত পাইতে আছে। তো আমরা ঢাকাতে চলে যাই। তার ঠিক 2 দিন পরে একটা আমার ফোনে একটা কল আসে এবং সেই ছেলেটা বলে তুমি কে? আমি বলি হ্যাঁ। তো সে আমার বলতেছে যে তুমি যাকে বিয়ে করছো তুমি কাকে চেনো? আমি জানি আমি তাকে চিনি না। তুমি তাকে দেখছো? না আমি দেখিনি। তাহলে তুমি কেমনে বিয়ে করলা? আমি আমার ফ্যামিলি দেখছে, সবাই দেখছে, তাদের পছন্দ হচ্ছে, আমি গেছি বিয়ে করছি, চলে আসছি। 3 মাস পরে তাকে আমরা উঠে নিয়ে আসবো। তো বলতেছে তুমি কি জানো তোমার বউর সাথে আমার সাথে সম্পর্ক ছিল, আমরা একসাথে থাকতাম, এই সে অনেক কথা। তাই আমি বলছি আপনার কাছে কি প্রুফ আছে? সে বলছে তুমি তোমার ইমো চেক করো, আমি পাঠাইতেছি, তোমার ইমো নাম্বারটা দাও। সে আমাকে তখন ফেসবুকে তো কল দেয়, নক করে। যখন আমি তার ইমো নাম্বার দিই, সে আমার ইমো তো অনেকগুলা মানে ছবি, যেটা গার্লফ্রেন্ডের ছবি, বয়ফ্রেন্ডের কাছে যেমনটা থাকে তার থেকে ভয়ঙ্কর। তো অনেক ছবি টবি আমার পাঠায়। আমি সেগুলা দেখার পর আমি আর কিচ্ছু বলি না, আমি জাস্ট মারে খুব গালাগালি করি যে এমন একটা মেয়ে বিয়ে করার কেন, আমি কি পাপ করছিলাম? আমি তোমার কাছে খালি একটা মেয়ে চাইছিলাম, তো তোমাকে তো সে বিয়ে তো দেখে তোমাকে ভালো লাগে না, আর এখন কি না দিলে আমারে? যে মেয়ের বয়ফ্রেন্ড তারা এরকম নোংরা ছবি পাঠাইতেছে। তো এই জিনিসটা নিয়ে অনেকই হয়। তো পরবর্তী যখন আমরা খুঁজি যে ছেলেটাকে, ওই ছেলেটা পরিচয় নিতে নিতে জানতে পারি যে ও আমার মামার চাচাতো শালা, আমার আপন মামার, আমার মেজো মামার চাচা শ্বশুরের ছেলে, বড় ছেলে, একই গ্রামের। তো সেখানে জানার পর তো আর কিছু বলার থাকে না। তো মামা তার শালারে খুব মারধর করে এবং মামার শালারা সুমন্দিরা যারা ছিল সবাই মিলে ওরা খুব মারধর করে, কেন এই কাজ করছস আর আমাদের কেন জানাস নাই? তো মেয়েরা যখন জিজ্ঞেস করি, মেয়ে পুরোটা অস্বীকার করে, একদম জায়গার উপর অস্বীকার করে যে সে কিচ্ছু করে নাই। পরবর্তীতে সে বলে যে হ্যাঁ ওর সাথে আমার রিলেশন ছিল, আমার বয়টায় দেখায় রাজি করাইছে, অনেক ইটে আমার বুঝায় যে ওই ছেলে তাকে বাধ্য করছে এক প্রকার। বলতেছে দেখো যেটা হয়েছে সেটা আমার বিয়ের আগে হয়েছে, আমি বিয়ের পর শুধু তোমার ঘরে থাকতে চাই, আমি আর কোনোদিন কিচ্ছু করবো না, আমার যা সেটা সুযোগ দাও। তো যেহেতু নিতান্ত গরিব ঘরের মেয়ে ছিল, মানে স্বাভাবিক নর্মাল ফ্যামিলি, আর বাবা মোটামুটি জমি জমা আছে। তো আমরা চিন্তা করি যে আমার নানার, আমি জাস্ট এতটুকু ভাবছি যে আমার নানা তার শেষ ইচ্ছে অনুযায়ী আমাকে বিয়ে করাইছে, তো মেয়েটা ঠিক আছে এটা ভুল করছে, তো তার একটা সুযোগ দেওয়া যায়। আমার মা ফ্যামিলির সাথে সবাই না করে, জানা এই মেয়ের ঘরে আর উঠাবো না। তারপর মা তার ফ্যামিলি সবাই বলতেছে যে এই মেয়েরে সে আর কেউ মাইনা নিবে না। তাই আমি বলছি মা দেখো একটা ভুল করছে, প্রেম করছে, বিয়ের আগে প্রেম সবাই করে, আমি করছি না? সে বলতে আমিও করছি, আমি অন্যের মেয়ের সাথে করছি, আমার বয়সে তো আরেকজন করছে, এটা হয়তো আমার কপালে ছিল, আমি যেমন কর্ম করছি তেমন ফল আমি পাইছি। তোমার একটা সুযোগ দেওয়া উচিত, যেহেতু গরিব ঘরের মেয়ে, আমরা যদি ব্যাংকে দিই ওরা হয়তো বিয়ে হবে না। আর তার বাবা খুব সৎ লোক ছিল, ভালো লোক ছিল তার বাবা, তিনিও মারা গেছেন। আমার নানা আর তার বাবা একদিন আগে পিছিয়ে মারা গেছেন, 2022 সালে জানুয়ারি 2 তারিখে নানা মারা গেছেন, 3 তারিখে আমার শ্বশুর মারা গেছেন। খুবই ভালো লোক ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের সম্মান এবং আমার ফ্যামিলির সম্মান সবকিছু চিন্তা ভাবনা করে চাপাই গেছি। তো 8 দিনের মাথায় বিয়ের মানে ঈদ গেছে, তার 9 দিন পরে আমি তাদের বাড়িতে চলে যাই একটা গাড়ি নিয়ে, প্রাইভেট ঢাকা থেকে, যেহেতু আমি ড্রাইভার, নিজে ড্রাইভ করে চলে যাই, সাথে আমার বন্ধু বান্ধব কিছু নিয়ে যাই, আর আমি একলা নিয়ে আসি, আমার ফ্যামিলির কেউ যায় না, আমার আপন ব্লাড কানেকশন কেউ যায় না।
শুধুমাত্র আমি গেছি, আমার সাথে আমার কিছু বন্ধু বান্ধব গেছে 4-5 জন, আমরা যেয়ে তারা ঢাকা নিয়ে আসি। তো আনার পরে সুন্দর মতো চলতেছে, আমি মানে তার একটু ইগনোর করে চলি। প্রায় 3 মাসের মধ্যে তার আমি এইভাবেই চালাইছি, ইগনোর করে না। সে সবসময় চাইতো একটু আমি তার কাছে যাই, একটু তাকে ই করি, তার সাথে কথা বলি। কিন্তু আমার না মনের ভিতর ওইটা জাগতো না। আমার মনে হয় 2টা জিনিস জাগতো, যে আমি তো ভালোবাসছি আরেকজনকে, আর এই মেয়ে তো বিয়ের আগে আরেকজনের থাইকে গেছে। আমার মনে ভিতর ওই 2টা জিনিস জাগতো। ওই 2টা জিনিস থেকে আমি ওরা আপন করতে পারতাম না, মানে কাছে নিতে পারতাম না। হ্যাঁ, ও আমার কাছে আইতো, যেটা স্বামী স্ত্রী করে ঠিক সব হইতো, কিন্তু মনের যে মিলটা ওইটা তার সাথে আমার বন্ডিংটা হইতো না। তো প্রতিদিন ঝগড়া হইতো, এবং আমি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে তখন কথা বলি। আবার আমার বিয়ের পরে ওই মেয়ে আবার আমার ফোন দেওয়া শুরু করে। তো ফোন দেওয়ার পর তার সাথে আমার কথা চলে, তার সাথে আমার রাত্রে কথা হয়। আমি রাতে কম বেশি নেশা করি, গাঁজা খাই, এটা করি সেটা করি। বাসায় এসে গাড়ি চালাতেন না, তখন আমি কর্ম পুরো অফ করে দিচ্ছি। আমার বিয়ের পরে গাড়ি চালানো পুরো বন্ধ করে দিচ্ছি। তখন পুরোটা আমরা বোনের উপর ডিপেন্ডেন্ট, যেহেতু বোনের নিজের একটা স্থান দাঁড়ায় গেছে। তো আমার বোনের মান্থলি একটা ভালো ইনকাম, তো পুরো ফ্যামিলি প্রেশারটা বোনের মাথায় দিয়ে আমি মানে টোটালি কাজ করা বন্ধ করে দিচ্ছি তখন বিয়ের পরে। যেহেতু আমি একটা মেয়েরা চাইছি, তোমরা আইনা দাও না, তোমাকে মন মতো দিচ্ছ, তাহলে আমি কোনো কাজ কাম করবো না, তোমরা পালো। তো এরকম করে কি হলো, আমি আর কোনো কাজ কাম করি না। আমি নেশা টেশা করতেছি, সারাক্ষণ ডিপ্রেশনে থাকতেছি। ওই মেয়ের সাথে কথা বলে ভালো লাগতেছে, কাঁদতেছি এখানে সেখানে এভাবে। তো সেটা আবার আমার বউ মানতে পারতেছিল না। তো একটা সময় আমার বলে, দেখো তুমি নেশা করো, সমস্যা নেই আমার, তুমি আমার সাথে কথা বলো, কোনো সমস্যা নেই। তুমি যদি ওকেই চাও তাহলে বলো, ও যখন আসবে আমি নিজে তোমার ওরাতে উঠাই দেবো। আমার এমন বলতো। আমি বলতাম যে তুই নিজে জায়গা, তোর যে যাইতে মন চায় তুই জায়গা, আমার দরকার নেই। আর ওরা আমি পাবো না, আমারটা আমি দেখবো না। তো আমার বলতে সমস্যা নেই, আমি থাকি, আমার থাকার জন্য একটু জায়গা দাও, আমি তোমার পার কাছে থাকবো। হ্যাঁ বলতো, আমি তোমার পার কাছে থাকবো, আমার থাকার জন্য একটু জায়গা দাও। তুমি ওকে ভালোবাসো, সমস্যা নেই, তুমি ওরে নিয়ে সংসার করো, আমি নিজে তোমার হাতে তুলে দিব, এইভাবে আমার বলতো। তাই মনে করতাম আমার মানে মজা লইতেছে, আমার লাগে এরকম না। আমার আরো জিদ উঠতো, আমি ওরা মারধর করতাম, প্রতিদিন মারতাম। এমন কোনো দিন না যেদিন আমার একটা থাপড় না দিচ্ছি। কিন্তু ও কখনো কারো কাছে বিচার দিত না, কারো কাছে কিছু বলতো না। ও কি করতো, তর্ক করতো। যে যা বলতো প্রত্যেকটা মুখের উপর জবাব দিত, একদম স্পষ্ট ভাষী। জবাব দিয়ে দিত, হ্যাঁ একদম মুখের উপর জবাব দিত। কথা পড়তে দিত না, না সেটা যে কি হবে পরবর্তীতে এটা কখনো রিয়েলাইজ করতো না। তো এই জায়গাটা থেকে আমি মানে 3 মাসের মাথায় ঘরে আমার মার সাথে একদিন তুমুল ঝগড়া লেগে যায়। ওই মেয়ের বিষয়ে কথা ওঠে, এবং ও তো কথা একটাও ছাড় দেয় না। তো মা কি করে, রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে চলে যায়। তো সেখানে যাওয়ার পর আমি যখন বাসায় ফিরি রাত্রে, আমি তো সারাদিন বন্ধু বান্ধব ঘুরে ফিরে আড্ডা টাড্ডা দিয়ে নেশা টেশা করে রাত্রে বাসায় ফিরছি। যখন বাসায় ফিরে আইসি শুনে যে আম্মা চলে গেছে। কেন চলে গেছে, তোর বললো ঝগড়া বেড়ে চলে গেছে। তাহলে আবার আমি মারধর করি, যে তোর কারণ আমার মা বাস থেকে কেন বেরোতে, জানোস আমার মা কি। তো ওই দিনকার আমি ওরে বসাইয়া আর পাড়ার উপরে মাথা রেখে মারে আমার পুরো জীবনের স্টোরি শুনেছি। আমি অনেক কষ্ট করছি, আমরা এত কষ্টের পরে আমরা এরকম স্থানে এসে দাঁড়াইছি, সেটা একমাত্র আমার মায়ের অবদানে, নাকি আমার বাবার সম্পদ ছিল তার জন্য। আমরা বাবার সম্পদ কখনো নিজের চোখে দেখি নাই, বড় হওয়ার পর দেখছি যে আমাদের কি আছে আর কি নাই, সেটা ছোটবেলায় কখনো আমরা দেখি নাই। তো এই মারে আমার ঘর থেকে বের হয়ে যাওয়া লাগছে, তো তোমার মধ্যে বউ রেখে আমি কি করবো। তারা এরকম মারধর করতাম, ওরে আর বাবার আইসে, আর বাবার ডাইকে বিচার দেওয়া হয়েছে। মানে শুধু শুধু আমি আর ফাঁসাইতাম। যেখানে একটা স্বামীর দরকার তার স্ত্রীর সাপোর্ট দেওয়া, সেখানে আমি আর কখনো সাপোর্ট দিইনি। আমি সবসময় আর বিরুদ্ধে থাকতাম। মানে যদি দেখতাম যে আমার মা ভাই বোন কেউ একটু ধরছে, তা আমি যে আর একটু উস্কাই দিতাম। তো এরকম চলতে থাকলে 8 মাসের মাথায় একদিন দেখলাম যে না, এখন আমার ফ্যামিলি থেকে ওর সাথে অত্যাচার করা শুরু করেছে। যখন আমি যেহেতু ওরা দাম দিতেছি না, তো আমার ফ্যামিলির কোনো মেম্বারই ওর দাম দিতেছে না, ভাই বোনেরা না মা, যে যা মনে হইতেছে তাই ওরা বলতেছে, সারাক্ষণ চলতেছে। তো একটা সময় দেখলাম যে খুব অন্যায় চলতেছে ওর উপরে। তো আমি ওরা কি করলাম, ওরা নিয়ে বাস থেকে রাগ করে বের হয়ে গেলাম, যে ঠিক আছে যখন ওরা নিয়ে এতই সমস্যা, আমার নিয়ে তোমাকে এত সমস্যা, আমি কাজ করি না, বসে বসে খাওয়াইতেছো, আমার বউ পালতেছে, আমারও পালতেছে, ঠিক আছে তাহলে আমি বাইরে থেকে চলে যাই। তো ওরা নিয়ে আমি বের হয়ে গেছি। তখন আমার কাছে 1 টাকাও নেই, শুধু আমার হাতে একটা আংটি ছিল, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছিল। তো সেটা বিক্রি করে আমি একটু 10 নম্বরে একটা বাসা নেই, 3000 টাকা ভাড়া। আমার রুমে কিচ্ছু ছিল না। তো ও আবার আর মায়ের ফোন দিয়ে, যেহেতু আর সাধারণ ফ্যামিলি ছিল মেয়ে আর কি, ওরকম টাকা পয়সাও ছিল না, ও আর মায়েরকে ফোন দিয়ে 8000 টাকা বাড়ি থেকে আনায়। সেটা দিয়ে আমরা ল্যাপটপ সুইটি কিনে আমরা সংসার শুরু করি। ফার্স্ট টাইম আমি রিয়েলাইজ করি যে ও আমার কিছু একটা।
তো ওরে নিয়ে আমি মিরপুরে 10 নম্বর বাসা নেই, এবং আমার এক বন্ধুর সাথে মিলে আমি একটা মোবাইল সার্ভিসিং এর দোকান নেই ওইখানে। সে দোকানের মালিক যে, তিনি আমাদের যথেষ্ট সহায়তা করে, মানে অ্যাডভান্স ছাড়াই আমাদের দোকানটা দেয়। তো সেই দোকানটা প্রায় আমি 1 বছর চালাইছি। সেখান থেকে মাসে 8-10 হাজার টাকা ইনকাম করতেছে, সেটা দিয়ে চলতেছে। এরকম 7-8 মাস গেছে। এর ভিতরে আমার ওই গার্লফ্রেন্ডের সাথেও আমার কন্টিনিউ কথা চলতেছে, সেটা আমার ওয়াইফ মাইনা নিতেছে, এবং কিছু বলে না। কিছু বলতেছে না। আর এমন একটা পর্যায়ে গেছে যে আমি নেশা করতেছি, আমার বলতেছে তুমি বাইরে খাইও না, বাইরে খেলে মানুষ খারাপ বলে, তুমি বাসায় নিয়ে আসবো, বাসায় বসে খাবো, আমি তোমার সাথে খাবো। ও এরকম একটা আমার স্পেস দিতেছে। তো এটা আমার কাছে ফ্রিডম মনে হইতো, স্বাধীনতা। তো তখন আমি আরো পরিমাণটা আমার বাইরে গেল। আমি গাঁজা কিনে নিয়ে আসতাম, বিয়ার কিনে নিয়ে আসতাম, এইসব বাসায় বেয়ে আমি খাইতাম, ওরাও খাইতাম। হয়তো কখনো এগুলা করে নাই, তো আমার দিকে তাকায় না, ও আমার সাথে এগুলো করতো। তো আমি নেশার করে এগুলো কখনো ফিল করি নাই। ওই কেন করতাম জানি না, ও আমার সাথে গাঁজা খাইতো, এই করতো, এটা আমার সঙ্গ দিত। তো এরকম কিছুদিন দেওয়ার পর বলতেছে, বাবু তুমি এটা বাদ দিয়া দাও। আমি বললাম কেন, সমস্যা কি হইতেছে? কয় না, এটা খুব ক্ষতি, এটা তুমি বাদ দিয়া দাও। আমি খাই রিয়েলাইজ করছি এটা তোমার জন্য ভালো না। তোর কথাগুলো শুনে আমি ভাবলাম যে আসলে মনে হয় একটু হওয়া উচিত, যেহেতু এখন আমি বিয়ে করছি, আমার গার্লফ্রেন্ড আমার সাথে কথা বলতে ঠিক আছে, কিন্তু সে অন্য কারোর সাথে রিলেশনে আছে, তো সেখানে তো আর কিছু বলার নেই। আর এরকম চলতে চলতে প্রায় আমাদের 1.5 বছর সংসার চলতেছে। সে 1.5 বছরের মাথায় 2021-এর মাঝ বরাবর তখন আমার ওই গার্লফ্রেন্ড বলে যে সে তার ভুল স্বীকার করে, যে সে ভুল করছে, অন্য ছেলের সাথে রিলেশন করছে, তার এটা করা উচিত হয় না, তার যেন আমি ক্ষমা করে দিই। এবং সে আমার কাছে একটা ইচ্ছা প্রকাশ করে যে জীবনে একবার হইলো সে আমাকে পাইতে চায়। আমি বলি, সেটা কখনো সম্ভব না, তুমি যদি চাও আমি তোমার বিয়ে করবো, আমি তোমার বিয়ে করবো, তুমি আমার নাম নিয়ে সারা জীবন থাকতে পারবা। ও বলতেছে আমি তোমার নামটা শুধু চাই, তুমি আমার বিয়ে করে রেখে দাও। আমি তোমার সাথে কোনো কিছু চাবো না, না তোমার কাছে কোনো কিছু দাবি করবো, না কখনো তোমার কাছে কিছু চাইবো। আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবে, বাস আমি তোমার নামটা নিয়ে থাকতে চাই। তো এইভাবে যখন বলে আমি মনে করি হ্যাঁ, এটা আসলে ভালোবাসার টান। তো ওই জিনিসটা থেকে যখন আমি আবার ওর প্রতি জুগিয়ে যেতে, তখন না আমার প্রথম স্ত্রীর তাকে আমার ভালো লাগতেছে না, তার ভালো কথা বলে আবার ভালো লাগতেছে না, এমন হয়ে গেছে ওই সময়টা। যে সে যদি আমার ভালো একটা কথা তা আমার মনে হয় চারিয়ে দিতে আছে। আবার মারধর, ঝগড়াঝাটি এগুলো অটোমেটিক শুরু হয়ে গেল সংসারের ভিতরে। তো সেই মারধর করতে করতে একদিন হঠাৎ করে তার মোবাইলে রাত্রবেলা কল আসে। তো কল আসে পরে আমি দেখতেছি যে অন্য একটা নাম্বার, যে নাম্বারটা কন্টিনিউ কথা হয়। তা আমি ওই দিনকে চেক করি রাত্রবেলা, যেহেতু ঘুমাইতেছিল, আমি ওর ফোনটা চেক করার পর দেখতেছি যে ও অন্য একটা ছেলের সাথে রিলেশন করতেছে ফোনে, যার কারণে আমার কিছু বলতেছে না। আমি যখন গার্লফ্রেন্ডের সাথে চালাইতেছি, আমার কেন কিছু বলতেছে না, তখন আমি বুঝি যে ও অন্য একটা ছেলের সাথে রিলেশন করতেছে, আমার ঘরে থাকতেছে, খাইতেছে, কিন্তু প্রেম করতেছে আরেকজনের সাথে। এইটার জন্য আমি আরো উত্তম মাধ্যমে অনেক মারি। মারাটার পরে সে মারটা চাই যে আর কখনো এরকমটা করবে না। তো এর মাঝে আবার যেহেতু প্যান্ডামিক চলতেছিল, করোনা, তো আম্মু বাড়িতে চলে যায় গ্রামে, যে দেশে থাকতো। আমিও আমার বউ পাঠাই দিই আমার সাথে, যে আম্মা বাড়িতে একলা থাকবে, যথেষ্ট বয়স হয়েছে, আমার মার সাথে একজন থাকাতে, তুমি দেশে থাকো, আমি ঢাকাতে থাকি, আমি তো আর্নিং করতে আছি, তোমার সঙ্গে খরচা আমি দিতে পারবো, সমস্যা নেই। তখন আমি বুঝে টুঝে মার কাছে পাঠাই। তো যখন মার কাছে যায়, ওইখানে যাওয়ার পর কন্টিনিউ আরো 2-3টা ছেলের সাথে রিলেশন জড়ায় যায় অটোমেটিকলি। কারণ আমি ওরা সময় দিতাম না, কারণ ওর প্রতি আমার এরকম টানে ছিল না। আমার সব টান লাগতো আমার গার্লফ্রেন্ডের জন্য, ভালোবাসা যাচ্ছিল এর জন্য, তার আমি কিছুই মনে করতাম না। তো তারা জাস্ট ইগনোর করতাম। সেদিনে আমার ফোন দিত, সকালে দুপুর কথা বলার জন্য ফোন দিত, আমি ধরতাম, হ্যালো, হ্যাঁ কি করতেছি, কাজ করতেছি, ব্যস্ত আছি, এসে বলে ফোন কাইটা দিতাম। আর সে তখন কি করতো, ওই সময়টা সে অন্য একটা ছেলের সাথে কথা বলতো। তো একদিনকার ওর বাবা অসুস্থ, তো সবাই ওদের বাড়িতে গেছে, আম্মাও গেছে। আম্মা আমার কইতেছে সারাদিন এত কথা কওয়া লেগে, আমি মাত্র ওই সময় ওর মার নাম্বারে ফোন দিছি, আমার বোন নাম্বারও না। তো মা বলতেছে, বাবা সারাদিন এত কথা কওয়া লাগে কিতে? আমরা সারাদিন কথা লাগে, দিন রাত এত কথা বলতে মাইয়াটা আমার পাগল হয়ে যাইব। আমি গেলাম, মা আজকে 3 দিন পর আমি আপনারা কল দিচ্ছি, আপনি মেলা দিন ধরে আমার কথাই হয় না। তাহলে আমি সারাদিন কাজে, তুমি আমার মিশা থাকো না। এর ভিতরে আমার বউ কি করলো, আইসা তার মার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়া আমার বলতে, কি কেমন আছে, ফোন দিচ্ছে, আমার ফোনে ফোন দিলা না কেন? আমি তোমার ফোনে ব্যস্ত দেখাইতেছে কেন? ও যে আমার ফোন তো ব্যস্ত না। আমি বলছি এই মতো কেন দেখাইতেছে? সে বলতেছে, না এই মতো তো আমি কারোর সাথে কথা বলি না, ও আমার খালামণি ফোন দিচ্ছিল ঢাকা থেকে, তার সাথে কথা বলতেছিলাম, এই জন্য তুমি হয়তো পাইছো। আমি বললাম ঠিক আছে, না দরকার পাইছো, ওইতেও পারে, খালামণি ফোন দিতেও পারে, আমি অতটা গায়ে লাগাই নাই।
তার 3-4 দিন পরে আম্মা একদিন আমার ফোন দিয়ে গেলে কি বাবা তুই আজকে বাড়িতে আয়। আমি বললাম তুই আজকে রাত্রে বাড়িতে বিতি, মানে সকালবেলা ফোন দিচ্ছে যে তুই সন্ধ্যার গাড়িতে উঠবি, মাঝরাইতে যেন বাড়িতে পৌঁছে এরকম একটা টাইমে আবি। আমি কেন হঠাৎ করে কিছু কারোর কিছু জানানোর দরকার নেই, বাস গাড়িতে ওঠ। তো ওইটা বলছে না, আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা করিনি। আমি আপার কাছে গেছি, আপার কাছ থেকে টাকা নিয়ে গাবতলে গেছি সন্ধ্যার সময়, মানে 5:30 বাজে গাড়িতে উঠছি। তো আরিসা ফের হয়ে গেছি যে যাইতে যাইতে আমার বাড়িতে প্রায় রাত্র 2টা। তো আমি বাসে যে যার নিচে আম্মারা ফোন দিচ্ছি, আম্মাকে দরজা খোলা আছে, কোনো শব্দ করবি না, তোর সোজা তো রুমে যাবি। তা আমি যখন দরজাটা খোলা রুমে ঢুকি, দেখি যে ফোনে ভিডিও কলে কথা বলতেছে ছেলের সাথে। সে আমার দেখে দেখতে মতো ঘাবড়ায় যায়, কি হইতেছে, কোথেকে আসলাম। সে আমার তুমি আসলে বললো না, আমি কি এটা খেয়ে ওটা আমার চাস্তো ভাই। আমি রাতে 2টা বাজে কেমন চাস্তো ভাই? চাচাই খবর নেয় না, চাস্তো ভাই কিভাবে রাতে 2টা বাজে খবর নেয়? বলে আমি ওর একটা থাপড় দিই। তারপর তারপরে দেখো আমি না এমনি বাস কথা হচ্ছে, আমার জাস্ট একটা ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? কল ব্যাক করো। তো ছেলের যখন ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম, ছেলে বলতেছে আমরা জাস্ট ফ্রেন্ড, আমরা কলেজের ফ্রেন্ড। কোন ফ্রেন্ড? কলেজের ফ্রেন্ড তুমি? বলছে আমরা একসাথে পড়ি। আমি কোন কারণে একসাথে পড়ছো তুমি? ও মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো তুমি কলেজের ফ্রেন্ড কি হবে? তো কলেজে এখন ভর্তি হয় নাই। তো এক কথা দেখে তর্কের মাঝে ও এটা আবার কাটাই যেতে চাইতেছিল। তো ওই দিনকে আমি ওর অনেক মারধর করি, আমি বাস থেকে বের করে দিই রাত্রবেলায়। বের করে দেওয়ার পর ওর বাড়িতে চলে যায়। তো সপ্তাহখানেক পরে ওর বাবা আবার অসুস্থ, তার বাবার ক্যান্সার ছিল। তো তার বাবারা নিয়ে ঢাকা আসবে, আমার বলতেছে দেখো বাবা তো অসুস্থ, আমার ঢাকা যাওয়া উচিত। তাই আমি বললাম তোমার আমি কোনোদিন আর অ্যাকসেপ্ট করতে চাই না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি। তো আবার আমার কাছে মাস্টার চলে দেখো তোমার শূন্যতা আমি দূর করার জন্য তুমি যেহেতু আমার টাইম দিতেছো, আমার এটা রিয়াজ করাইলো যে আমার অভাবে অন্যটা ছিল দাসক্ত হয়েছে। আচ্ছা, তো আমি জিনিসটা মানতেছিলাম না। তারপর আমার বলতেছে তুমি জানো আমি প্রেগনেন্ট। ওকে। হ্যাঁ, আমি বললাম তুমি প্রেগনেন্ট কিভাবে? কারণ ও তখন বাড়িতে গেছে মাত্র 1.5 মাস হয়েছে, তার এখন তো আমার সাথেই ছিল। তো বলতেছে আমি প্রেগনেন্ট। আমি বললাম তুমি প্রেগনেন্ট সেটা আমার আগে বলো না কেন? তো ওইটা শুনে না আমি আসলে খুবই একদমই হয়ে গেছে যে আমার একটা বাচ্চা হবে, এটা আমার খুব শখ ছিল। তো ওইখান থেকে আমি না একদম এক কথাতেই মাফ করে দিই। মাফ করে দেওয়ার পর আমি বলতে চলো তোমার নিয়ে ঢাকা চলে যাই, তোমার এখানেও থাকা লাগতো না। যেহেতু আমি বাস থেকে বাইর করে দিচ্ছি আর সবাই ওর বিরুদ্ধে গেছে, কারণ সবাই সাথে আমি খাড়া করেছে চরিত্রহীন। এটা তো আমি অলরেডি প্রমাণ করে দিচ্ছি চরিত্রহীন। তো সেই জায়গা থেকে ওরা যদি বাইর করে দিচ্ছি, তো কেউ তার অ্যাকসেপ্ট করতেছিল না। আমি ওরা কেউ না জেনেই ঢাকায় নিয়ে আসি। আইসা আবার বাসা নেই, বাসা নিয়ে আমরা একসাথে থাকি। 2 মাস যায়, 3 মাস যায়, 3 মাসের 4 মাস যায়। আমি বললাম কি অবস্থা, তুমি না প্রেগনেন্ট ছিলা? ও বলতে দেখো আমার না, আমি তোমার কেমন বলবো, আমি তো ভয় পাইছি, আমার আসলে বোঝায় বলেছিল, আমার অন্য সমস্যা ছিল যার কারণে মেন্স বন্ধ ছিল, আমি না প্রেগনেন্ট না। ওই কথাটা শোনার পর আমি খুব কষ্ট পাই, আমার অনেকটা কষ্ট লাগে। তো আমি আর কিচ্ছু বলি না। তো এই কষ্ট থেকে আমি আবার কি করছি, একটু ভালো থাকার জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে দিচ্ছি, এবং ওই জিনিসটা আবারও কিছু বলে না। তো 1 সপ্তাহের মাথায় সে আবার বলতেছে আমি প্রেগনেন্ট। ওকে, তো প্রেগনেন্ট বলো, আমি বলেছি আমাকে প্রমাণ দাও, তুমি যদি এখন প্রেগনেন্ট হও সে বাচ্চা আমার না, কারণ আমি গত 1 মাস যাবত আমি তোমার সাথে ছিলাম না। তো এই কথা বলতেছে তুমি অস্বীকার করছো? আমি হ্যাঁ আমি অস্বীকার করতেছি, যেহেতু আমি 1-1.5 মাস যাবত তোমার সাথে ছিলাম না, তুমি একদিন যত প্রেগনেন্ট ছিল না, তাহলে এখন তো প্রেগনেন্ট হওয়ার কোনো প্রশ্ন নেই। তুমি মাত্র 2 দিন হয়েছে ঢাকায়, 2 দিন আমার সাথে থেকে গেছো, কিভাবে হতে পারে? তো ও এটা যেমন হোক আমার কনভিন্স করে যে এটা আমার বাচ্চা। তা আমি যখন অস্বীকার করি, ওর মারধরও করি ওই অবস্থায়। আমি মারধর করার পর ও বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর আর মারেনি, ওইটা অ্যাবর্শন করায় বাচ্চাটা নষ্ট করে। কিন্তু বাচ্চাটা আমার ছিল। আচ্ছা, বাচ্চাটা আপনারই ছিল? বাচ্চাটা আমারই ছিল, আমার ভুলের কারণেই সেটা গেছে। ওর মারে নিয়ে নষ্ট করে ফেলায়। তো আবার 3-4 মাস পরে আমি আবার ওরে মানে সবকিছু বাদ দিয়ে মাইনে নিই। কেন জানি আমি ওরা ছাড়তে পারতেছিলাম না, মানে না সাথে রাখতে পারতেছিলাম না, ওরা ছাড়তে পারতেছিলাম। এরকম অবস্থায় কয়েকবার আমার পরপর 4বার বলো প্রেগনেন্ট, আর 4বারে একবারও কিছু হয় নাই। আর এর ভিতরে একবার তো বাচ্চা নষ্টই করে ফেলছে। তো এই বিষয়টি নিয়ে রাগে যে দেখে হবে একটা সময় আমি ডাইরেক্ট তালাক দিয়া বাড়ি থেকে 1 তালাক দিয়ে বের করে দিই। আচ্ছা, বাসা থেকে ঢাকা থেকে পাঠাই দেওয়ারে। ও বলতেছে আমি কোথায় যাবো, অনেক কান্না করে, আমার পাদরে অনেক মাপ চায়। আমি বলছি না তোমার তো চরিত্রের মেলা আমি থাকবো না, তুমি গত 2 বছরে আমার 4 বাচ্চার অভাব বানিয়েছো, আমার বাচ্চা কই? তো এরকম কথা কাটি করে আর আমি বাসা থেকে বাইর করে দিই। ও চলে যায়। চলে যাওয়ার পরে 1 থেকে 1.5 মাসের মাথায় আমার এই গার্লফ্রেন্ড, ও তখন ও অলরেডি বাংলাদেশে আসছে। তো ওর সাথে আমার কন্টিনিউ কথা হইতে, একদিন ও বলে যে ওর বাবার কাছে নাকি ওর মার কাছে টাকা চাইছে, ওকে কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না।
ও টাকা চাওয়ার কারণে আর আমার মা খুব মারধর করছে, মারধর করে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। এখন ও কোথায় যাইবো? তা যেহেতু আমি ওরা ভালোবাসতাম, সেখান থেকে আমি বলছি যে তুমি কি আমার বিয়ে করবা, আমি তোমার সাথে থাকতে চাই। ও রাজি হয়ে যায়, যে তোরা তো তখন কোনো অপশন ছিল না, ওরা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আর মা একটু লোভী টাইপের। তো ওরা যখন বাড়ি থেকে বাইর করে দেয়, আমি ওরা নিয়ে আসি। আসার পরে আমরা বিয়ে করি, সেটা আগস্টের 29 তারিখে, 2022 আগস্টের 29 তারিখে আমরা বিয়ে করি। আমার বড় বোনের বাসায় আমি ওরা নিয়ে এসে, বড় বোনই আমাদের বিয়ে দিয়ে দেয়। তো বিয়ের 2 দিন পর আমি জানতে পারি ও যে জর্দানে ছিল, জর্দানে সে এখানে তার আরেকটা হাজবেন্ড ছিল, মানে আরেকটা ছেলের সাথে সে হাবিবির মতো থাকতো, না বিয়ে ছিল না ই ছিল, কন্টাক্টে ছেলের সাথে থাকতো। সেই ছেলের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করে এবং ওর বিভিন্ন ছবি ভিডিও টিডিও আমার পাঠায়। তো পাঠানোর পর ও চাইতেছিল যে করে, তা আমি ওর এতটাই ভালোবাসতাম, তা আমি এগুলো না একদম পুরোটা ইগনোর করে দিই। আমি ওই ছেলের বলি, ভাই তোমার সাথে যদি থাকো, যেহেতু তোমার বিয়ে করছো না, বলে হ্যাঁ আমার বউ, তুমি আমার বউরে কেমনে বিয়ে করলো? ওই ছেলে ডাইরেক্ট বউ দাবি করতেছে। তাই আমি বলছি, ও এর আগেও 2-3 জনের বউ ছিল, সেটা জানা সত্ত্বেও আমি ওরা ভালোবাসছি। আমি মানে একটু কনফিডেন্টলি বলতেছিলাম যে ও যেহেতু আমাকে ভালোবাসে, তো ভাই আমি ওর একটা সুযোগ দিতে চাই ভালো হওয়ার। ও জাস্ট আমার সাথে এইভাবে বলতেছিল যে দেখো আমাকে একটা সুযোগ দাও, আমি জীবনে হয়তো 6-7টা ছেলের সাথে থাকছি, সম্পর্ক করছি। যে ও বলতেছে আমি খুব খারাপ ছিলাম, সেখান থেকে আমি ভালো হইতে চাই, তোমার হাত ধরে আমি ভালো হইতে চাই, তোমার সাথে আমার জীবনটা কাটাতে চাই, আমার একটা সুযোগ দাও। এইভাবে যখন বলতেছিল না, আমি সবকিছু ইগনোর করে জাস্ট ওরে নিয়েই থাকতে চাইছিলাম। আর যখন ওরে নিয়ে থাকি, তখন আমার ফ্যামিলি থেকে ডাইরেক্ট বলে যে এই মেয়ের সাথে থাকলে আমাদের সাথে তোমার সাথে কোনো কানেক্ট নেই, কোনো সম্পর্ক থাকবে না। তা আমি একটা বলে যে সবার থেকে ডিসকানেক্ট হয়ে যাই। এদিকে আমার প্রথম বয়সে আমার সাথে ডিভোর্স হয় নাই, সেও আমার খুঁজতেছে, সেও ব্যাক করতে চাইতেছে, যে বিভিন্ন ভাবে মাপছে সবাই কনভিন্স করে সে ব্যাক করতে চাইতেছে। আর আমি এদিকে আরেকটা বিয়ে করে ফেলছি। আর এর বিষয়ে যে জিনিসটা এখন আমি এটাও মাফ করতে পারতেছি না, ওইটাও বলতে পারতেছি না। তো আমার দ্বিতীয় বউকে নিয়ে আমি থাকার পরে 1 মাসের মাথায় একদিন তার সাথে আমার সাথে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির মাঝে সে আমার প্রথম ওয়াইফ নিয়ে কথা বলে। তো বলার পরে আমি সাথে মানে সে কল দিছে বিদায়, ও খুবই করে। তাই আমি বললাম দেখো, ও জাস্ট একদিন কল দিছে, তাতে তোমার এই অবস্থা, আর তুমি 2টা বছর অসংসারের মধ্যে কল দিছো, আমি তোর সাথে কথা বলছি না। ও তো কখনো রিয়াক্ট করে নাই। ও বলতেছে আমি ভাগ দিতে পারবো না। তুমি কি আর ভাগ দিতে? স্বামীর ভাগ দিতে পারবো না। ও তো দিচ্ছে, ও তো আমার বড় বউ, ও তো আমার প্রথম স্ত্রী, তুমি আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম স্ত্রী, আমি কারে ফেলাবো? ও কল দিছে, তার জন্য রিয়াক্ট করার কিছু নেই। তো 1 কথা 2 কথায় ও খুব শাউট করে। দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, শাউট করে। আমি বলে যে তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো। ও আর কোনো কিছু না বললেই ও ডাইরেক্ট আর বাবা বাড়িতে চলে যায়। আচ্ছা। চলে যাওয়ার পর আমার সাথে আবার ফোনে কথা বলে, ও কন্ট্যাক্ট করে যে ওর ছেলের সহকারে যদি আমি মাইনা নেই, ওর ছেলের সহকারে আমার রাখতে হবে, তাহলে ব্যাক করবে না, করবে না। আমি বলছি ঠিক আছে, তোমার ছেলে নিয়ে আসো। আমি এক কথাই মাইনা, যেহেতু আমি ছেলেটা ছোটবেলা থেকে দেখছি, এখন ছেলেটা আবার 7 বছর, তখন যখন রিলেশন শুরু তখন ছেলের বয়স মাত্র 2 বছর ছিল। আমি সেই বাচ্চা থেকে আর দেখছি। তাই আমি বলছি আমার কোনো সমস্যা না, আমি নিজের ছেলের মতো মানুষ করবো। তাই আমি ছেলেটা আনি। তখন আপনার বাচ্চা কাচ্চা হয় না? না, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। আমার মাত্র 2 মাস হয়েছে। আপনার প্রথম স্ত্রীর কোনো বাচ্চা কাচ্চা? না, প্রথম স্ত্রীর কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো দ্বিতীয় স্ত্রী তার ছেলে নিয়ে আসে। আসার পরে সব সুন্দর মধ্যে থাকতেছি, আমি ছেলের যথেষ্ট দেবো। আমার বাবাটাকে আমার খুব ভালো লাগে, বাবা ডাক শোনার জন্য। তো ওরে নিয়ে আমি আসি ওই ছেলের মাদ্রাসায় ভর্তি করার জন্য, কাপড় চোপড় বানাই দিচ্ছি, ঠিক আছে, একদম অল সংসারে মাল জিনিস যা দরকার। ওই রাগ করে যখন দ্বিতীয়বার যখন যাওয়ার পর আবার রিটার্ন আসছে ছেলে নিয়ে, তখন আয়সা বলতেছে আমার ঘরে জিনিসপত্র লাগবে। কি কি লাগবে বলতেছে, আমার অল জিনিসপত্র লাগবে। তো আমি সেই সময় ঋণ কইরা প্রায় 1.5 লাখ টাকার জিনিসপত্র কিনি, পুরো ঘরে সব কিনি, যা যা দরকার, খাট থেকে শুরু করে ফ্রিজ থেকে সব, ও যা যা বলছে লিস্টে সব ওরা এনে দিছি। তো যখন যেটা বলতো আমি কোনো কিছুতে না করতাম না, সবকিছু এনে দিতাম। তো এর মাঝামাঝি সে তার প্রথম যে স্বামী, তার সাথে কথা আবার কন্টিনিউ চালাই যেতেছে। এই বিষয়টা আবার যখন আমি দেখলাম যে কেন তুমি আবার আমার সাথে থাকা অবস্থা তোমার এত কিছু বার আবার কেন প্রথম হাজবেন্ডের সাথে কথা বলতে হবে? ও বলে দেখো, ও তো আমার ছেলের বাপ, তো ছেলের সম্পর্ক রাখতে হবে। আমি তোমার ছেলের সম্পর্ক যদি তার সাথে থাকে, তাহলে আমার সাথে কি? আমি তোমার ছেলের ফুল দায়িত্ব নিতেছি, তোমার ছেলেরা আমি পড়াবো, রাখবো, থাকবো, আর জীবন ওর ফিউচার আমি দেখতেছি। আমার যা কিছু আছে আমি ওরে দিয়ে দেবো, আমাদের সন্তানের দরকার নেই। তো সেখানে ওর বাবার আর কি দরকার? যে বাবার খোঁজ খবর নেয় নাই 7-8 বছর, কোনো খোঁজ খবর নেয় নাই। আমার বাবা যেমন আমার খোঁজ খবর নেয় না, ওর বাবার খোঁজ খবর নেয় না, তাহলে ওই বাবার পরিচয় দেওয়ার দরকার নেই। তো ওইটা নিয়ে আমার সাথে খুবই করে, কেন আর বাপের পরিচয় তুমি লইতে দিবা না? আমি বলছি যদি আমার পরিচয় চাও তাহলে আর বাবার পরিচয় বাদ দিতে হইব। বাপের পরিচয় যখন একটা হয়, 2টা হয় না। হয় আমার বাবা পরিচয় দিব, অথবা তোমার প্রথম স্বামীর বাবা পরিচয় দিব। আর যদি প্রথম স্বামীর বাবা পরিচয় দিই, তাহলে সে তার সাথে থাকবে, আমি তোমার ছেলের কোনো দায়ভার নেবো না। আর যদি মনে করা যায় না ওর ফিউচার আমি দেখবো, তাহলে সম্পূর্ণ আমার উপরে ছাড়তে হইব।
ও সেটা রাজি ছিল না। ও রাজি না থেকে ওর ছেলে নিয়ে আমরা না বলে বাস থেকে বের হয়ে যায়, কাপড় চোপড় নিয়ে বের হয়ে যায়। কি করছে, ওর ছেলেরে ওই ওর প্রথম হাজবেন্ডের কাছে দিয়ে দিচ্ছে, ছেলের বাবার কাছে দিয়া সে একা একাই আবার 2-3 দিন পরে ফেরত আসছে। আইসা আমার বলতেছে, দেখো যা হয়েছে আমার ছেলে নিয়ে সমস্যা ছিল, আমার ছেলে আমি সরাই দিচ্ছি, তো এখন আমি চাই না ঘরে কোনো অশান্তি হোক। তাই আমি বলি, তুমি কি চাও? আমি এখানে দেশে 3-4 মাস থাকবো, তাই আমি চলে যাবো, আমি পাসপোর্ট করতে দিচ্ছি। তুমি পাসপোর্ট করতে দিচ্ছি, আমার তো জানাইলা না, তুমি বিদেশ যাবা কেন? আমার তো বিদেশ যাওয়ার দরকার নেই। বলতেছে না, আমি বিদেশ চলে যাবো, আমি দেশে থাকবো না। তাই আমি বলছি, ঠিক আছে, যখন যাবা তখন দেখবো। আনে তো পাসপোর্ট করতে, পাসপোর্ট করতে 1 সপ্তাহ আগে পাসপোর্ট হয়েছে। হওয়ার পরে এই 1 সপ্তাহ যাবত মানে আমার সাথে ওর সাথে তুমুল কিছু না কিছু বিষয় নিয়ে লাগতেই থাকে, কিছু না কিছু বিষয় লাগে। আর যখনই কোনো কথা হয়, ওর মুখে একটা কথা, আমার ডিভোর্স দিয়ে দাও, কিছু বললেই বলো আমাকে ডিভোর্স দিয়ে দাও। এই জিনিসটা আমি মানতে আমার খুব কষ্ট হইতেছিল, কেন কিছু বললে ডিভোর্স দিয়ে দিতে বলবো। তা আমি আমার মারে ফোন দিয়ে আসতে বললাম। আমার পরশুদিনকার আবার বোনের বিয়ে ছিল শুক্রবারে, সে বিয়েতে সবাই গেছে, আমি যাই নাই, আমি একটু কাজে ছিলাম বাইরে। তো আসার পরে কালকে রাত্রে আমরা যখন বাসায় যাই, ও বলতেছে আমি আমার প্রথম বোর কাছে গেছিলাম। আমি বললাম কেন? আমি গেছি আমার কাজে, আমাদের শুটিং চলতেছে, তো আমি গেছি শুটিং এর কাজে। যেহেতু আমি ড্রাইভার, তো আমার তো গাড়ি চালানো ছাড়া অন্য কোনো কাজ নেই। তো এখানে আমি অন্য মেয়ের সাথে কিভাবে কিভাবে আমি ওর কাছে যেতে পারি? ও বলছে না, তুমি ওই মেয়ে ওর লাগিয়ে গেছিলো, তোমার সাথে আমি থাকবো না, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। এক কথা 2 কথা তর্কাতর্কি, এবং রাতে আমি ওরে 2-4টা থাপড়ে দেই। সেকেন্ড ওয়াইফ? জি। ফার্স্ট ওয়াইফটা তখন কোথায়? ফার্স্ট ওয়াইফ ও এখনো ওর মতোই আছে আর কি। তখন কি ওর বাবার বাড়িতে তখনও? না, ও ঢাকাতে একটা জব করতেছে, বাড়ি থেকে চলে আসছে, আলাদা থাকে? আলাদা থাকতেছে। কারণ ওর বাড়ির ওরকম অবস্থা ছিল না, যেহেতু ওর বাবা মারা গেছে এর মাঝে। তারপর কি হলো? তো ও যখন আমার কাছে ডিভোর্স চাইতেছে, আমি ওরা মারধর করি, আমি ওর তালাক দিই, 1 তালাক দিই। 1 তালাক দেওয়ার পরে সে মানে এতটা উত্তেজিত হয়ে যায়, সে বলতেছে যে বিয়ে করুন। ও মানে এই কথাটা বলার পরে আমার না সহ্য হয় না। আমি বলছি, আমি তোমার সকালবেলা ডিভোর্স দিতে চাই। এবং আজকে সকালবেলা ওর নিয়ে কাজে অফিসে গেছি। আজকে কিছু হয় না, দুপুরবেলা আমি ডিপোজিট পেপার দিয়া সাইন করে রেখে তারপর আমি আপনাদের এখানে আসছি। না, কিন্তু আপনার গল্প তো আপনি অনেক আগেই বলার জন্য ফোন দিয়েছিলেন আমাদের এখানে। জি। তখন গল্পটা কি অবস্থায় ছিল? তখন গল্পটা ছিল, আমার প্রথম ওয়াইফ চলে গেছে, তাকে তো আমি বিদায় দিয়ে দিচ্ছি। অনেক ইটি করার পরে সে ব্যাক করতে চাইতেছিল আমার কাছে। আমি গল্পটা কেন বলতে চাইছিলেন, আর এখন গল্পটা কোন জায়গায় দাঁড়ায় আছে? মানে তখনকার এখনকার নিশ্চয়ই মিল নাই, মিল কি আছে? তখন আপনার দ্বিতীয় স্ত্রীকে আপনার ডিভোর্স দিতে হবে, এটা কি চিন্তা ছিল ওই সময়টাতে যখন আপনি অ্যাপ্লাই করছেন এখানে গল্প বলার জন্য? না, যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমার ওই যে দ্বিতীয় স্ত্রী চলে গেছে তার ছেলে নিয়ে। ও আচ্ছা, তখনও খারাপ অবস্থা? হ্যাঁ, তখন সে তার ছেলে নিয়ে তো সে তো চলে গেছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই, এই চলতেছে। আচ্ছা, আপনি আমাকে জাস্ট একটু বলেন, আপনার প্রথম স্ত্রীর সাথে কি অবস্থা এখন? তালাক অবস্থায় আছে? 1 তালাক নাকি ওটাও ডিভোর্স? ওর সাথে আমার 1 তালাক অবস্থায় আছে। উনি কি চায়? উনি চায় ব্যাক করতে। তো ঠিক আছে, ওনাকে নিয়ে সংসার করেন, সমস্যা কোথায়? কিন্তু আমার তো চরিত্রের সমস্যা ছিল, সেটা হয়তো আমার অভাবে ছিল, কিন্তু আমাকে না পাওয়ার কারণে যে সে অন্য আরো চরিত্রের সমস্যা, একজন মানুষের চরিত্রের সমস্যা জায়গাটা আপনি জাজমেন্টে তখনই নিতে পারবেন যখন আপনি নিজে ওই কাজগুলো করবেন না। আপনার জায়গাটা কি ঠিক ছিল? আপনি আজকে গল্পটা এখানে কেন বললেন? আপনি শুধু আমাকে এইটুকু বলেন তো। আমি আসলে গল্পটা আজকে বলতে আসলাম এই কারণে যে আমি যে অন্যায়গুলা করছি ওর প্রতি। অন্যায় কার কার প্রতি করেছেন? আমি আমার ফার্স্ট ওয়াইফের প্রতি প্রচুর অন্যায় করেছেন। রাইট, এটা আমি এগ্রিড। তাকে আমি না কখনো স্ত্রী মর্যাদা দিতে পারছি এইভাবে, না তাকে ভালোবাসছি, তাকে আমি সবসময় সবার কাছে কালার করছি। ইভেন তার যে চরিত্রহীন হওয়ার পিছনেও 99% আমার দোষ আছে, সেটা আমার অভাবে হয়েছে। হয়তো তার বিয়ের আগে একটা ছেলের সাথে রিলেশন ছিল, সে অনেক কিছু করছে, কিন্তু বিয়ের পরে প্রথম 8 মাসে সে কিচ্ছু করে না, আমাকে ছাড়া সে অন্য কোনো কিছু ভাবে না। কিন্তু সেই সময়টা আমি অন্য একটা মেয়ের এসেছিলাম, তাকে আমি বিন্দু পরিমাণ দাম দিতাম। সেলফ রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনার এই রিয়েলাইজেশন থেকে যে যদি আপনি আপনার প্রথম স্ত্রীর সাথে সংসার করে সুন্দরভাবে থাকতে পারেন, সেটা খুবই ভালো। তবে এটা ঠিক যে মানে দুজনের জায়গা থেকেই যেগুলো অপছন্দ করেন সেগুলো থেকে দূরে আসতে হবে, নইলে আসলে সংসার জিনিসটা খুব ডিফিকাল্ট। আর সংসার জিনিসটাতে প্রবলেম সবারই হয়, সবার। এবং কার সংসারের প্রবলেম নাই? যদি বলে যে আমার সংসারের প্রবলেম নাই, সে তো মানুষ না, সে তো মহামানবও বলা চলে না তাকে। মানে এমন কোনো মানুষ নাই যার সংসারের প্রবলেম হয় না। প্রত্যেকেরটাই প্রত্যেকের মতো করে জটিল, তাই না? তো আপনি আসলে যে জায়গাটা বুঝতে পেরেছেন যে আপনি প্রথম স্ত্রীর সাথে যে ভুলগুলো করেছেন সেটা আসলে চরম ভুল। এবং এই ভুল থেকে আসলে অনেকগুলো ভুল আছে, এই ভুলগুলো বিয়ে করাটাও আমি মনে করি ভাবে বিয়ে করাটাও একটা ভুল ছিল।
না দেখে, না বুঝে, না জেনে যদি আপনার জন্য জানাটাই তার যদি অতীত যদি কোনো ফ্যাক্ট হয়ে থাকে, তাহলে মেয়েটার সাথে আপনার অবশ্যই কথা বলা উচিত ছিল। এবং মেয়েটার জন্য আপনার জায়গাটা থেকে যদি অতীতটা ফ্যাক্ট হয়ে থাকে, তাহলে মেয়েটাকেও বিয়ের আগে আপনার জানানো উচিত ছিল যে আমার এরকম একটা অতীত আছে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে আপনি যেহেতু রিয়েলাইজ করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আপনার বাবার কথাটা শুনেও ভালো লাগেনি আমাদের। আপনার বাবারও কিন্তু দেখেন তিনটা বিয়ে, তিনটা বিয়ে, তাই না? আমার লাইফে সেটাই হয়েছে। সেটাই হয়ে গেছে। তো এগুলো আসলে বহু বিবাহ জিনিসটাকে আমরা উৎসাহিত করব না আনটিল আনলেস সেটা যদি জীবনের জন্য প্রয়োজন না হয়। তো এই হচ্ছে বিষয়। অনেক ধন্যবাদ, আপনি যে গল্পটা এখানে শেয়ার করেছেন। এই 26 বছরের জীবনে অনেক কিছু শিখে ফেলেছেন। যে কোনো দুর্ঘটনাই জীবনের জন্য অভিজ্ঞতা। ভবিষ্যৎটা সুন্দর হোক, এটাই শুধু বলবো। আর এই প্রথম স্ত্রীকে নিয়ে যদি আপনি সংসার করেন, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে তার যদি কোনো ভুল থাকে, সেই ভুলটাকে শুধরে নিয়ে আপনাদেরকে একসাথে চলতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। এবং প্রথম স্ত্রীও যদি আপনার সাথে সংসার করে, তাহলেও মাথায় রাখতে হবে যে আপনার যে ভুলগুলো আছে, যে ভুলগুলো হয়ে যায়, সেগুলো শুধরে নিয়ে সামনের দিকে হাঁটতে হবে। ভালোবাসার ঘাটতি যদি না থাকে দুজনের মধ্যে, শত সমস্যা থাকলেও সেগুলো ওভারকাম করা সম্ভব, এটাই আমি বিশ্বাস করি। প্রিয় শ্রোতা, আজকের মতো এ পর্যন্তই। আগামী বুধবার ঠিক রাত 11টায় আবারও কথা হবে।